হওয়ার কথা 26, হওয়ার কথা 26, হয়ে বসে আছে ধরুন 34 বা 40, তাই তো? এখন তার মানে কি? তার মানে হলো তার কনকমিটেন্ট কনকমিটেন্ট রেসপিরেটরি ফেইলিওর আছে। কনকমিটেন্ট রেসপিরেটরি ফেইলিওর আছে। কেন আমি বললাম? কারণ তার ইমিডিয়েট রেসপিরেটরি হাইপার ভেন্টিলেশনের মাধ্যমে তার কার্বন ডাইঅক্সাইড লেভেলটা কমার কথা, কমে নাই। কেন কমে নাই? তার মানে তার কোনো প্রবলেম আছে নিশ্চয়ই। তার মানে তার কনকমিটেন্ট রেসপিরেটরি ফেইলিওর আছে বা রেসপিরেটরি প্রবলেম আছে। এই প্রবলেমের কারণে কি হলো? হওয়ার কথা 26, হইল 34, তার মানে কত? ধরেন 8, 8 মিলিমোল, 8 মিলিমোল কার্বন ডাইঅক্সাইড। এটার অতিরিক্ত আছে না বডিতে? অতিরিক্ত আছে কিনা? মানে এই মুহূর্তে হওয়ার কথা 26, হলো 34। তাহলে 8 মিলিমোল কি এটাকে আমি রিটেনশন বলতে পারি না? ইনডিরেক্টলি, এটাকে আমি রিটেনশন বলতে পারি। তাই এই জন্য আমি বলবো যে তার মেটাবলিক অ্যাসিডোসিস উইথ উইথ রেসপিরেটরি অ্যাসিডোসিস আছে। এই জন্য আমি তাকে কি বলবো? মেটাবলিক অ্যাসিডোসিস উইথ রেসপিরেটরি অ্যাসিডোসিস আছে। কেন? কারণ ওর তো কমার তো কথা ভাই, কমে নাই তো, কমার কথা কমে নাই। এই জন্য তাকে আমি বলবো তার নিশ্চয়ই কোনো কনকমিটেন্ট রেসপিরেটরি ফেইলিওর আছে। ভাই এক্সাম্পল কি? প্র্যাকটিক্যাল এক্সাম্পল মনে করুন, এটা হলো ডায়াবেটিক কিটো অ্যাসিডোসিস। তার ডায়াবেটিক কিটো অ্যাসিডোসিস হয়েছে। আমরা জানি ডায়াবেটিক কিটো অ্যাসিডোসিসে প্রচুর কিটো অ্যাসিড বডিতে অ্যাড হয়। যখন বডিতে কিটো অ্যাসিড অ্যাড হয়, এটা কিন্তু সব হলো মেটাবলিক প্রবলেম। এই জন্য আমরা এটাকে বলবো মেটাবলিক অ্যাসিডোসিস। ঠিক আছে? এই মেটাবলিক অ্যাসিডোসিস তাহলে কি হলো? ঠিক এইসব মেকানিজমে বাইকার্বনেট কমছে। ওকে, তাহলে এই যে মেটাবলিক অ্যাসিডোসিস হলো, ডায়াবেটিক কিটোএসিডোসিস হলো একটা মেটাবলিক অ্যাসিডোসিস। এখানে কি হলো? বাইকার্বনেট কমে গেছে। তাহলে আপনার কি হওয়া উচিত? উচিত হলো কার্বন ডাই অক্সাইডটাও কমবে, এটাই হওয়া উচিত। এই লোকটার সাথে সাথে তার নার্কোটিক পয়জনিং আছে। নার্কোটিক পয়জনিং পয়জনিং ঠিক আছে? নার্কোটিক পয়জনিং কি করে? নার্কোটিক পয়জনিং হলো মেডুলারি রেসপিরেটরি সেন্টারকে ইনহিবিট করে। অথবা আপনি আপনি ধরেন নার্কোটিক হলো এই রেসপিরেটরি যে রেট তাকে কমিয়ে দেয়। নার্কোটিক কি করে? রেসপিরেটরি রেটকে কমিয়ে দেয়। আচ্ছা, ডায়াবেটিক কিটোএসিডোসিস হলে আপনার এই যে কার্বন ডাইঅক্সাইড কমবে, সেটা কিভাবে কমবে? বাই হাইপার ভেন্টিলেশন। এই লোকের অ্যাসোসিয়েটেড নার্কোটিক পয়জনিং আছে, তার কি হাইপার ভেন্টিলেশন হবে নাকি হবে না? হাইপার ভেন্টিলেশন হবে না। তার মানে তার রেসপিরেটরি ফেইলিওর আছে, অর্থাৎ রেসপিরেটরি সিস্টেমের হাইপার ভেন্টিলেশন হয় নাই বলে তার কার্বন ডাইঅক্সাইডের লেভেলটা 26-এ আসবে না, ধরেন 34, 35 বা 40-এ থাকতে পারে। তার মানে তার কি আছে? অ্যাসোসিয়েটেড রেসপিরেটরি অ্যাসিডোসিস আছে। এখন আপনার মাথায় এই মুহূর্তে একটা প্রশ্ন চলে আসবে, ভাইয়া আপনি এটাকে আনকম্পেনসেটেড কেন বলতেছেন না? আনকম্পেনসেটেড, আনকম্পেনসেটেড যেখানেই আনকম্পেনসেটেডের একটা কথা থাকবে, তার মানে সেখানেই কম্পেনসেটেড এই কথাটা থাকবে, তাই না? অর্থাৎ যেখানে কম্পেনসেশন থাকবে সেখানে তার সাথে সম্পর্কিত হবে আনকম্পেনসেশন। যেখানে আনকম্পেনসেশন ওয়ার্ডটা থাকবে তার সাথে সম্পর্কিত হলো কম্পেনসেশন, তাই না? যেখানে ধরেন মনে করেন 1 থাকবে, সেখানে 2 থাকতে পারে, সেখানে 3 থাকতে পারে। তার মানে হলো এটা কথা, এটার ব্যাখ্যাটা কথাটা মানে কি ভাইয়া? মানে হচ্ছে মনে করুন রেসপিরেটরি ফেইলিওর কোনো একটা পেশেন্ট, এটা এগুলো উপরে সব কথা বাদ দেন, উপরে সব কথা বাদ। একটা লোক আপনার কাছে আসলো, সে হলো তার হচ্ছে মনে করেন কোনো কারণে তার রেসপিরেটরি ফেইলিওর আছে। তার মানে কি? তার হলো হাইপোভেন্টিলেশন আছে, হাইপোভেন্টিলেশন, অথবা তার রেসপিরেটরি সাইকেল বা রেসপিরেটরি রেট অনেক কমে গেছে। রেসপিরেটরি রেট যদি কমে যায়, বডিতে কি হবে? কার্বন ডাইঅক্সাইডের রিটেনশন হবে, তাই না? কারণ কার্বন ডাইঅক্সাইড বডি থেকে বের হতে পারবে না, রিটেনশন হবে। কার্বন ডাইঅক্সাইড রিটেনশন হবে। কার্বন ডাইঅক্সাইড যদি রিটেনশন হয়, তার মানে কি হলো? আমরা জানি ওর বডিতে অলওয়েজ বাইকার্বনেট এবং কার্বন ডাইঅক্সাইড কি থাকবে? একটা রেশিও মেনটেন করে চলে। তাহলে কার্বন ডাইঅক্সাইডের রিটেনশন হলো, বেড়ে গেল, বেড়ে গেল। তাহলে এই কম্পেনসেশনের জন্য কি হবে? বাইকার্বনেটের লেভেলটা বাড়তে হবে, তাই না? বাড়তে হবে না? বাড়তে হবে, অর্থাৎ রেশিও সমান থাকতে হবে। কার্বন ডাইঅক্সাইড হয়ে গেল ধরেন 70, তাহলে তার সাথে এইটাও বাড়তে হবে, 24 থেকে বেশি হতে হবে অন্তত। এটা তো আমরা বলতে পারি নাকি? 24 থেকে বেশি হওয়া লাগবে, তাই না? যদি রেসপিরেটরি অ্যাসিডোসিস আমি বলি,
কার্বন ডাইঅক্সাইড রিটেনশন হলো মানে কি হলো, রেসপিরেটরি অ্যাসিডোসিস হলো। তাহলে এই যে কার্বন ডাইঅক্সাইড বাড়লো, তার বিনিময়ে বাইকার্বনেটটাও বাড়বে তার সাথে সাথে সাথে। বাইকার্বনেট বাড়ার মেকানিজম কি? মেকানিজম হলো রেনাল রিঅ্যাবজর্পশন অফ দ্য বাইকার্বনেট, রেনাল রিঅ্যাবজর্পশন অ্যান্ড রেনাল জেনারেশন অফ দ্য বাইকার্বনেট। আমরা কীভাবে হয় সেগুলো আমরা দেখাবো, অবশ্যই দেখাবো, কোনো অসুবিধা নেই। আপনাকে মনে রাখতে হবে এই বাইকার্বনেট তৈরি হয় কোন থেকে, কোন জায়গা থেকে? কিডনি থেকে, কিডনি থেকে। এখন প্রবলেম হলো বাইকার্বনেট তৈরি হওয়ার জন্য কিডনি 1 থেকে 2 দিন সময় নেয়, তার সময় লাগে, অর্থাৎ 24 থেকে 48 ঘন্টা সময় লাগে। এখন মনে করেন একটা লোকের রেসপিরেটরি ফেইলিওর, ঠিক আছে, বা রেসপিরেটরি অ্যাসিডোসিস কোনো কারণে, ধরেন আজকে সকাল থেকে তার রেসপিরেটরি অ্যাসিডোসিস হলো। এখন আপনি যদি দুপুরের দিকে আপনি যদি হচ্ছে বা ধরেন আপনি মাপলেন, বাই কার্বনেট আপনি মাপলেন দুপুরের দিকে বা বিকালের দিকে, আপনি এই লোকটার কার্বন রেসপিরেটরি অ্যাসিডোসিসের কারণে কার্বন ডাইঅক্সাইড লেভেলটা আপনি কত পেয়েছেন? ধরেন 70। তাহলে আমরা কি জানি, কার্বন ডাইঅক্সাইড যেহেতু বাড়ছে তার বিনিময়ে বাইকার্বনেট বাড়ার কথা। কিন্তু আজকে সকালে এই লোকটার প্রবলেমটা শুরু হয়েছে, আপনি আজকে বিকালে বা আজকে রাতে বা সন্ধ্যায় বা হচ্ছে দুপুরের দিকে আপনি বাইকার্বনেট মাপলেন, আপনি কি বেশি আশা করেন নাকি নর্মাল আশা করেন? ইয়েস, মানে নর্মাল না বেশি, লিখেন তো। নর্মাল। আর এটাই তো ফিজিওলজি নাকি? এটাই তো ফিজিওলজি, তাই না? যে আমি নর্মাল আশা করি, যে কারণ কিডনি তো ভাই সময় পায় না, আমি কিডনির সময় দেই নাই, কিডনির আমি সময় দেই নাই, তো কিডনি সময় না দিলে কিডনি কীভাবে বাইকার্বনেট বেশি বেশি ইয়ে করবে, রিঅ্যাবজর্ব করবে বা বেশি বেশি তৈরি করবে? আমি কিডনির সময় দেই নাই। তার মানে আপনি যে কিডনিকে সময় দেন নাই, তাহলে সময় না দেওয়ার কারণে কিডনি এখনো কম্পেনসেট করার সুযোগ পায় নাই। কিডনি এখনো কি পায় নাই? কম্পেনসেট করার সুযোগ পায় নাই। সেই জন্য আমরা তাকে বলবো, একটা লোকের কার্বন ডাইঅক্সাইড 70, বাইকার্বনেট আছে ধরেন 24, সে নর্মালের মধ্যে বসে আছে। তাহলে আপনি কি করলেন? তাকে সময় দিলেন না, এই জন্য সে কম্পেনসেট করার সময় পেল না। সেজন্য আপনি এটার নাম দিবেন আনকম্পেনসেটেড রেসপিরেটরি অ্যাসিডোসিস। কি নাম দিলেন? আনকম্পেনসেটেড রেসপিরেটরি অ্যাসিডোসিস। পরিষ্কার? এই জিনিসটা কিন্তু আপনাকে এখানে অবশ্যই মাথায় রাখতে হবে। তার মানে রেসপিরেটরি প্রবলেম হতে পারে, রেসপিরেটরি অ্যাসিডোসিস হতে পারে, রেসপিরেটরি অ্যালকালোসিস, সেটাকে কম্পেনসেট করার জন্য কিডনি সময় নেবে। আপনি যদি তার আগেই বাইকার্বনেট মাপেন, তাহলে কি পাবেন? আপনি বাইকার্বনেটের লেভেলটা আপনি নর্মালের মধ্যেই আপনি পেয়ে যেতে পারেন। যদি নর্মালের মধ্যে পেয়ে যান, তার মানে এটার নাম কি হবে? এখনও কম্পেনসেট করতে পারেনি, মানে আনকম্পেনসেটেড রেসপিরেটরি অ্যাসিডোসিস অথবা আনকম্পেনসেটেড রেসপিরেটরি অ্যালকালোসিস হিসেবেই সে বসে আছে। পরিষ্কার? কিন্তু মেটাবলিক প্রবলেম, মেটাবলিক অ্যাসিডোসিস বা মেটাবলিক অ্যালকালোসিস, তার ক্ষেত্রে কার্বন ডাইঅক্সাইড লেভেলটা ভাই ইমিডিয়েটলি কমবে বা ইমিডিয়েটলি বাড়বে, যেটা হওয়ার কথা। মেটাবলিক যদি অ্যাসিডোসিস হয় তাহলে হলো কার্বন ডাইঅক্সাইড কমবে, মেটাবলিক অ্যালকালোসিস হলে কার্বন ডাইঅক্সাইড বাড়বে। এটা ইমিডিয়েটলি হবে। যদি ইমিডিয়েটলি না হয়, তার মানে কি এটা কম্পেনসেশন বা আনকম্পেনসেশনের ওয়ার্ডটাকে এখানে আসবে? আসবে না তো, কারণ সে কমে নাই মানে সে কমবে না। তার মানে তার অবশ্যই কোনো প্রবলেম আছে। এই জন্য আপনি তাকে বলবেন তার একটা কনকমিটেন্ট প্রবলেম আছে, তার মানে তার একটা মিক্সড প্রবলেম আছে। মেটাবলিক অ্যাসিডোসিসের সাথে তার হয় রেসপিরেটরি অ্যাসিডোসিস আছে, বা মেটাবলিক অ্যালকালোসিসের সাথে তার একটা রেসপিরেটরি অ্যালকালোসিস আছে। এই কথাগুলো আমরা আমাদের ইউয়ার্ল্ড সলভের সময় বা আমাদের যখন আমরা রিয়েল এক্সাম দেবো, তখন এই কথাগুলো অবশ্যই আমাদেরকে মাথায় রাখতে হবে। ওকে, তাহলে এই যে মেটাবলিক অ্যাসিডোসিস হলো বা অ্যালকালোসিস হলো, আমরা দেখলাম যে কোথায় কম্পেনসেশন ইউজ করবো, কোথায় আনকম্পেনসেশন ইউজ করবো। ভাই প্লিজ এই মানে মুখস্থ কথা যাবেন না ভাইয়া, 1 গুণ 2 গুণ কিছু কিছু কথা আছে না, আমরা এগুলো পরে বলবো সবার পরে। আপনি আগে কনসেপ্ট বোঝেন, বেসিক কনসেপ্ট যখন আপনি বুঝবেন, তখন আমরা মুখস্থ কথা আপনার এমনিতেই মনে থাকবে। চলুন আমরা এখন হলো মেটাবলিক অ্যাসিডোসিসের দিকে আগাই। মেটাবলিক অ্যাসিডোসিস যখন হবে, যখন আমরা বলবো, তখন আপনাদেরকে আমরা একটা কথা বলতে চাই, সেটা হলো ধরুন, খুব ভালো করে খেয়াল করুন, আমরা কিন্তু বলেছি ভাই অ্যাসিডোসিস কীভাবে হতে পারে। হতে পারে হচ্ছে মানে হতে পারে হলো কার্বন ডাইঅক্সাইড রিটেনশন, তাই না? সরি মানে মানে হচ্ছে সরি অ্যাসিড হতে পারে কীভাবে, আমরা বলেছিলাম ইনিশিয়াল, একদম ইনিশিয়াল কথাবার্তা, অ্যাসিড ইনক্রিজ অ্যাসিড অথবা ডিক্রিজ
বাই কার্বনেট, আমরা এই কথাগুলো বলেছি ইয়েতে, তাই না, একেবারে প্রথম কথার মধ্যে। এখন খেয়াল করে দেখুন, অ্যাসিডোসিস যদি কোনো কারণে অ্যাসিডোসিস যদি বাইকার্বনেট লসের মাধ্যমে হয়, কোথায় হতে পারে, সেটা হলো এই যে আপনার ইয়েতে জিআইটির মাধ্যমে, তাই না, জিআইটির মাধ্যমে। যদি অ্যাসিড যদি বাইকার্বনেট লসের মাধ্যমে হয়, সেটা জিআই লসও হতে পারে, জিআই লসও হতে পারে, সেটা রেনাল টিউবুলার অ্যাসিডোসিস হতে পারে। যদি বাইকার্বনেট লস যদি জিআই এর মাধ্যমে হয়, তাহলে বডি কি করবে, আমরা কিন্তু একটা কথা বারবার বলি যে বডি অলওয়েজ ট্রাই টু স্টে ইন নিউট্রাল কন্ডিশন, নিউট্রাল পজিশন, ইলেকট্রিক্যাল নিউট্রালিটি, আমরা কথাগুলো বারবার বলি। যেমন ধরেন ব্লাডের মধ্যে, ব্লাডে অলওয়েজ পজিটিভ নেগেটিভ চার্জ সমান থাকতে হবে, সমান, এটা বডি 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 এটাই চায়। ইউরিনের মধ্যে পজিটিভ চার্জ এবং নেগেটিভ চার্জ সবসময় সমান সমান থাকতে হবে, বডি এটাই চায়। বডি অলওয়েজ এই কন্ডিশনকে পছন্দ করে, ইলেকট্রিক্যাল নিউট্রালিটি পছন্দ করে। যদি ইলেকট্রিক্যাল নিউট্রালিটি মেনটেন না হয়, তাহলে কিন্তু বডির নর্মাল যে হোমিওস্টেসিস সেটা মেনটেন হয় না। ওকে, এখন খেয়াল করে দেখুন, আমরা যদি বলি যে বাইকার্বনেট লস হয়ে গেল, কি হলো, বাইকার্বনেট লস হলো কিভাবে, হয় ডায়রিয়ার মাধ্যমে, না হয় রেনাল টিউবুলার অ্যাসিডোসিসের মাধ্যমে। তাহলে আমরা বলেছি বডি অলওয়েজ ট্রাই টু স্টে ইন নিউট্রাল স্টেট। তাহলে যেহেতু বাইকার্বনেট মানে নেগেটিভ আয়ন লস হয়ে গেল বডি থেকে, বডি কি করবে, বডি কি করবে, একটা নেগেটিভ নেগেটিভ চার্জ বা নেগেটিভ মলিকুল, মলিকুলকে কি সে কী করবে জানেন, সে হলো বডিতে বাড়াবে। কিভাবে, সেটা হচ্ছে কিডনির মাধ্যমে, কিডনি থেকে ক্লোরাইড তার রিঅ্যাবজর্পশন বাড়ায় দেবে। পরিষ্কার করে মাথায় রাখুন, যখন বাইকার্বনেট লস হবে, তখন তার কিডনির মাধ্যমে এই ক্লোরাইডের রিঅ্যাবজর্পশন বেড়ে যাবে। এই জন্য রেনাল টিউবুলার অ্যাসিডোসিসে হাইপার ক্লোরেমিয়া থাকে, এই জন্য ডায়রিয়াতে হাইপার ক্লোরেমিয়া থাকে, কি থাকে, হাইপার ক্লোরেমিয়া থাকে। এবং এই জন্য আপনি ইয়েতে ডায়রিয়াতে আমরা যেহেতু দেখেছি ডায়রিয়াতে কি থাকে আপনার বডিতে, হাইপার হাইপার ক্লোরেমিয়া থাকে। এখন আমি যদি আপনাকে প্রশ্ন করি, ডায়রিয়াতে আপনি কোন স্যালাইন দিবেন বলেন তো, লিখেন কোন স্যালাইন দিবেন। ডায়রিয়াতে আমরা স্যালাইন দেন না, কোন স্যালাইন আপনি দিবেন, কে কোন স্যালাইন চুজ করবেন, লিখেন, সবাই লিখেন, যারা যারা ক্লাসে আছেন, কে কোন স্যালাইন চুজ করবেন। কলেরা স্যালাইন, আচ্ছা, কলেরা স্যালাইন, সবাই কলেরা স্যালাইন, ওকে। কলেরা স্যালাইন, আচ্ছা, হ্যাঁ, নর্মাল স্যালাইন চুজ করবেন না, ধরেন আপনার আপনার ওখানে আছে নর্মাল স্যালাইনও আছে, কলেরা স্যালাইনও আছে, হার্টসলও আছে। অথবা ধরেন আপনার ওখানে কলেরা স্যালাইন নেই, নর্মাল স্যালাইন আছে, হার্টসল আছে, আপনি কি চুজ করবেন লিখেন তো, নর্মাল স্যালাইন আছে এবং হার্টসল আছে, কি চুজ করবেন। ওকে, যারা যারা আছেন সবাই লিখেন, দেখি কার কি রেসপন্স। হার্টসল, নর্মাল স্যালাইন, হার্টসল, নর্মাল স্যালাইন, আচ্ছা, ওকে। ওকে, চলেন দেখুন, আমরা বলেছি যে এই এই ইয়েতে ডায়রিয়াতে আপনার বডিতে কি থাকে, হাইপার ক্লোরেমিয়া থাকে। নর্মাল স্যালাইনে ক্লোরাইড থাকে হলো 154 মিলিমোল, অনেক ক্লোরাইড। এমনিতেই ডায়রিয়াতে হাইপার ক্লোরেমিয়া, আপনি যদি আরও ক্লোরাইড দেন, তাহলে তো ভাই ক্লোরাইডের পুরো সাগর মহাসাগর হয়ে যাবে, তাই না, সাগর মহাসাগর হয়ে যাবে। এই জন্য আমরা ডায়রিয়াতে আমাদের চয়েস অফ ফ্লুইড হবে হার্টসল, চয়েস অফ ফ্লুইড হবে হার্টসল, ঠিক আছে, চয়েস অফ ফ্লুইড কি হবে, হার্টসল হবে। ওকে, আমরা যেহেতু ফ্লুইডের ক্লাস নিচ্ছি না, আমরা এখান থেকে আমরা স্কিপ করে যাই। আমরা জাস্ট একটা বেসিক আইডিয়া দিলাম যে ডায়রিয়াতে প্রচুর ক্লোরাইডের লস হয় এবং ওখানে হাইপার ক্লোরেমিয়া থাকে। ওকে, আচ্ছা, তাহলে আমরা একটা কথা বললাম যে যেখানে বাইকার্বনেট লস হবে, আমরা একটা কথা বলেছি এসিডোসিস মানে হলো, এসিডোসিস হবে দুইভাবে, অর্থাৎ মেটাবলিক এসিডোসিস যেটা সেটা হবে দুইভাবে, একটা হলো এসিডের মাধ্যমে বডিতে এসিড বাড়বে,
আর একটা হলো বডিতে বাইকার্বনেট কমবে। ওকে, আমরা বাইকার্বনেট কমটা আমরা দেখলাম যে বাইকার্বনেট কমে কমে কোথায়, রেনাল টিউবুলার অ্যাসিডোসিস কমে, ডায়রিয়াতে কমে। ভাইয়া অ্যাসিড কোথায় বাড়ে? ওকে, অ্যাসিড বাড়ে হলো যেমন ধরুন ল্যাকটিক অ্যাসিডোসিস, ল্যাকটিক অ্যাসিডোসিস, পাইরুভিক অ্যাসিড যদি ব্লাডে জমা হয়, যদি হলো মিথাইল ম্যালোনিক অ্যাসিড যদি ব্লাডে জমা হয়, বা হলো ধরেন হাইড্রোক্লোরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, ফসফিউরিক অ্যাসিড, এই যে মেটাবলিক অ্যাসিডগুলো ব্লাডে জমা হবে, আমরা সেটাকে বলবো যে অ্যাসিডোসিস ডিউ টু এডিশন অফ এক্সট্রা অ্যাসিড ইনটু দ্য ব্লাড। যদি অ্যাসিডোসিস যদি রিটেন প্রাইমারি, অথবা যদি আমি যদি বলি যে রিটেনশন অর একুমুলেশন অফ অ্যাসিড যদি হয় বডির মধ্যে, যে অ্যাসিডোসিস হলে কোন মেকানিজমে, একুমুলেশন অফ অ্যাসিড যদি হয়, তখন কিন্তু ক্লোরাইডের রিঅ্যাবজর্পশন কিডনি দিয়ে বাড়ে না। কেন ভাইয়া বাড়ে না? কারণ হলো আমরা দেখেছি যখন অ্যাসিড অ্যাড হয় তখন বাইকার্বনেট ব্লাডে কমে যায়, প্লাজমাতে কি কমে যায়? বাইকার্বনেট কমে যায়। মনে করুন ল্যাকটিক অ্যাসিডোসিস, ল্যাকটিক অ্যাসিডোসিস, তাহলে ল্যাকটিক অ্যাসিড ব্লাডে জমা হলো, সে গিয়ে ভাঙবে, ল্যাকটেট প্লাস হাইড্রোজেন আয়ন হবে। এই ল্যাকটেট হলো নেগেটিভ চার্জ, হাইড্রোজেন আয়ন পজিটিভ চার্জ। এই হাইড্রোজেন আয়নের সাথে কি রিঅ্যাকশন করবে? বাই কার্বনেট রিঅ্যাকশন করবে। তাহলে কি হলো? একটা নেগেটিভ চার্জ অর্থাৎ বাই কার্বনেট কমে গেল। ওকে, বাই কার্বনেট কমে গেল। আমরা বলেছি যে বডি অলওয়েজ ট্রাই টু স্টে নিউট্রাল স্টেট। যেহেতু একটা নেগেটিভ চার্জ কমে গেছে, খেয়াল করে দেখেন তো এই যে ল্যাকটেট ব্লাডে অ্যাড হয়েছে, তাহলে নেগেটিভ চার্জ একটা অ্যাড হলো কিনা? তাহলে নেগেটিভ চার্জ কমে গেছে, তার বিনিময়ে তো নেগেটিভ চার্জ তো অলরেডি অ্যাড হয়েছেই। সালফিউরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিডের মাধ্যমে কি হলো? H2SO4 কি হলো? ধরেন হাইড্রোজেন আয়নটা কি করলো? বাইকার্বনের সাথে রিঅ্যাকশন করলো, একটা বাইকার্বনেট কমে গেল, তার বিনিময়ে একটা সালফেট অ্যাড হয়েছে কিনা? এটা একটা নেগেটিভ চার্জ অ্যাড হলো কিনা? নেগেটিভ চার্জ অ্যাড হলো। তার মানে আপনার বডি এখানে নিউট্রাল স্টেটে আছে। এই জন্য যেখানে একুমুলেশন অফ অ্যাসিড হবে, একুমুলেশন অফ অ্যাসিড, ঠিক আছে, সেখানে হাইপার ক্লোরিমিয়া হয় না, ঠিক আছে। আর যেখানে বাইকার্বনেট লসের মাধ্যমে অ্যাসিডোসিস হবে, সেখানে হাইপার ক্লোরেমিক মেটাবলিক অ্যাসিডোসিস হবে। আমার মনে হয় কারোর কোনো প্রশ্ন থাকার কথা না এখানে, তারপরে প্রশ্ন থাকলে আমরা ইনশাল্লাহ এগুলো শুনবো, অসুবিধা নেই। এখন খেয়াল করে দেখুন, তাহলে আমরা যদি বলি যে একটা মেটাবলিক অ্যাসিডোসিস, মেটাবলিক অ্যাসিডোসিস, এই মেটাবলিক অ্যাসিডোসিসকে আমরা দুটা ভাগে ভাগ করি। একটা হলো হাই অ্যানায়ন গ্যাপ মেটাবলিক অ্যাসিডোসিস, একটা হলো নর্মাল অ্যানায়ন গ্যাপ মেটাবলিক অ্যাসিডোসিস। ভাইয়া অ্যানায়ন গ্যাপটা মানে কি আসলে? এটা সম্পর্কে একটু বলেন না, আমি তো এটা বুঝি না। চলেন আমরা একটু দেখি যে অ্যানায়ন গ্যাপ মানে কি। অ্যানায়ন গ্যাপ মানে হচ্ছে আপনার বডিতে কিছু আনমেজার্ড অ্যানায়ন আছে, কিছু আনমেজার্ড ক্যাটায়ন আছে। আনমেজার্ড অ্যানায়ন এবং আনমেজার্ড ক্যাটায়ন আছে। ভাইয়া আনমেজার্ড অ্যানায়নগুলো কারা কারা? আনমেজার্ড অ্যানায়ন হচ্ছে আপনার বডিতে যে আনমেজার্ড অ্যানায়নগুলো আছে, ধরেন অ্যালবুমিন। অ্যালবুমিন কি? অ্যালবুমিন হচ্ছে একটা আনমেজার্ড অ্যানায়ন। কোথায় গেলো অ্যালবুমিন? এই যে অ্যালবুমিন। অ্যালবুমিন হলো একটা আনমেজার্ড অ্যানায়ন। ভাইয়া আর কি আছে আনমেজার্ড অ্যানায়ন? যেমন ধরেন অর্গানিক অ্যাসিড, যেমন ধরেন হচ্ছে ফসফেট, সালফেট, ল্যাকটিক অ্যাসিড, এগুলো এইসব এই অর্গানিক অ্যাসিডগুলো হচ্ছে আপনার আনমেজার্ড অ্যানায়ন। তাহলে অ্যালবুমিন, তারপর ধরেন হচ্ছে অর্গানিক অ্যাসিড, কী কী আছে এর মধ্যে? মনে করেন হচ্ছে অর্গানিক অ্যাসিড, তারপর মনে করেন সালফেট, সালফেট, ফসফেট, ল্যাকটেট, তারপর হচ্ছে কিটো অ্যাসিড। কিটো অ্যাসিড বডিতে নর্মালি কিছু কিটো অ্যাসিড তৈরি হয় না? কিটো অ্যাসিড। এই সবগুলো হলো আনমেজার্ড অ্যানায়ন। এর মধ্যে অ্যালবুমিনের পরিমাণ হলো 15 মিলি ইকুইভ্যালেন্ট পার লিটার, আর বাকিগুলো হলো 10 মিলি ইকুইভ্যালেন্ট পার লিটার। তাহলে এখন আপনার মনে একটা প্রশ্ন আসতে পারে, ভাই আমরা তো হচ্ছে মানে অ্যালবুমিন বলতে বোঝাচ্ছি হলো আসলে মেনলি প্লাজমা প্রোটিন, প্লাজমা প্রোটিন, ঠিক আছে, এগুলো হলো প্লাজমা প্রোটিন। প্লাজমা প্রোটিন হলো কত? 15 মিলি ইকুইভ্যালেন্ট। আপনার মনে একটা প্রশ্ন আসতে পারে, ভাইয়া আমরা তো প্লাজমা প্রোটিন মাপি হলো মানে গ্রাম পার ডেসিলিটার, তাই না? আমরা কি মাপি? গ্রাম পার ডেসিলিটার না? গ্রাম পার ডেসিলিটার। প্লাজমা প্রোটিন হলো 6 থেকে 8 গ্রাম পার ডেসিলিটার। তাহলে ভাই এখান থেকে আপনি মিলি ইকুইভ্যালেন্টে কীভাবে আসবেন? নর্মালি 1 গ্রাম পার ডেসিলিটার সমান সমান 2 থেকে 3 মিলি ইকুইভ্যালেন্ট পার লিটার। পরিষ্কার? নর্মালি 1 গ্রাম পার ডেসিলিটার সমান সমান 2 to 3 মিলি ইকুইভ্যালেন্ট পার লিটার, এটা হলো ইকুইভ্যালেন্ট। তাহলে যদি 6 থেকে 8 গ্রাম হয়,
অন অ্যান অ্যাভারেজ, এটাকে অ্যাভারেজ ধরা হয়। অন অ্যান অ্যাভারেজ হলো প্রতি 1 গ্রামে যদি 2 থেকে 3 হয়, তাহলে আপনি দেখা যাবে হচ্ছে যদি আপনি ধরেন 6 গ্রাম ধরেন বা 7 গ্রাম ধরেন, অন অ্যান অ্যাভারেজ হলো 15 মিলি ইকুইভ্যালেন্ট পার লিটার ধরা হয়। বোঝা গেল? এই হিসাবটা হচ্ছে এখানে অ্যাপ্লাই করা হবে। তাহলে প্লাজমা প্রোটিন অন অ্যান অ্যাভারেজ হলো 15 মিলি ইকুইভ্যালেন্ট পার লিটার, আর বাকিগুলো হচ্ছে 10 মিলি ইকুইভ্যালেন্ট পার লিটার। এগুলো হচ্ছে আপনার বডির আনমেজার্ড অ্যানায়ন। ভাই আনমেজার্ড ক্যাটায়ন কারা কারা আছে? আনমেজার্ড ক্যাটায়ন হচ্ছে ক্যালসিয়াম, ক্যালসিয়াম এটার লেভেল হলো 5 মিলি ইকুইভ্যালেন্ট পার লিটার। ঠিক আছে? আনমেজার ক্যাটায়ন ভাইয়া কারা আছে? আরও আছে হলো ম্যাগনেসিয়াম, আর আছে হলো ধরুন তারপর হলো গামা গ্লোবিউলিন বা বিভিন্ন প্রোটিন বা বিভিন্ন জিনিসপত্র আছে, এগুলো হলো আপনার বডির আনমেজার্ড ক্যাটায়ন। ঠিক আছে? এখন না ধরেন আমরা নর্মালি এটাই মাপি যে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এবং হলো পটাশিয়াম, অনেকে ধরে না, পটাশিয়াম নিয়ে আমরা মাথা না ঘামাই। তাহলে ক্যালসিয়াম হলো 5, ম্যাগনেসিয়াম হচ্ছে ধরেন হলো 1.5, 1.5। ঠিক আছে? এখন এবং এবং এই সব কিছু মিলিয়ে আরও যে জিনিসগুলো আছে, মানে যেমন ধরুন হচ্ছে পুঁটি মাছ বা হচ্ছে ট্যাংরা মাছ, টাকি মাছ, এগুলো ধরুন একটা হলো বোয়াল মাছ, একটা হলো রুই মাছ, আর কিছু ট্যাংরা মাছ আছে, পুঁটি মাছ আছে, তারপর হলো চিংড়ি মাছ আছে, ছোট ছোট যেগুলো মাছ আছে, ওই ছোট ছোট মাছ সবগুলো মিলিয়ে এই সবটার পরিমাণ হয় হলো আলটিমেটলি 10 মিলি ইকুইভ্যালেন্ট। 10 10 মিলি ইকুইভ্যালেন্ট। তাহলে টোটাল আনমেজার্ড ক্যাটায়নের পরিমাণ হলো 10 মিলি ইকুইভ্যালেন্ট, আর মেজার্ড ক্যাটায়নের আনমেজার্ড অ্যানায়নের পরিমাণ হচ্ছে টোটাল 25 মিলি ইকুইভ্যালেন্ট। ঠিক আছে? তাহলে আনমেজার্ড অ্যানায়নের পরিমাণ হলো 25, এই 25-এর মধ্যে প্লাজমা প্রোটিন হলো 15, আর বাকি এই চিংড়ি মাছ, ট্যাংরা মাছ, পুঁটি মাছ, এগুলো হচ্ছে 10। আনমেজার্ড ক্যাটায়নের মধ্যে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম হলো বল মাছ, রুই মাছ, তারা হলো মনে করেন 5 এবং 1.5, আর বাকি যে ছোট ছোট মাছগুলো আছে তারা হলো বাকিটা, টোটাল মিলিয়ে হলো 10 10 মিলি ইকুইভ্যালেন্ট পার লিটার। পরিষ্কার? খেয়াল করে দেখুন এই আনমেজার্ড অ্যানায়ন এবং আনমেজার্ড ক্যাটায়ন, তাদের মধ্যে একটা গ্যাপ আছে। ঠিক আছে? তাদের মধ্যে একটা গ্যাপ আছে। এখন আমি আপনাকে একটা লতে নিয়ে যেতে চাই, ওই যে ইলেকট্রিক্যাল নিউট্রালিটি। কি ইলেকট্রিক্যাল নিউট্রালিটি? আমরা বলেছিলাম বডির মধ্যে টোটাল অ্যানায়ন সমান সমান কি হবে? টোটাল ক্যাটায়ন হবে, বলেছিলাম না? টোটাল অ্যানায়ন সমান সমান টোটাল ক্যাটায়ন। ওকে, তাহলে টোটাল অ্যানায়নের মধ্যে কি কি আছে? মেজার্ড অ্যানায়ন আছে প্লাস আনমেজার্ড অ্যানায়ন আছে। ওকে, টোটাল ক্যাটায়নের মধ্যে কারা আছে? মেজার্ড ক্যাটায়ন প্লাস আনমেজার্ড ক্যাটায়ন আছে। ওকে, আপনি যদি এখান থেকে জাস্ট ওই যে আমরা যে ঐকিক নিয়ম করি না, যদি আপনি ঐকিক নিয়মের মধ্যে আসেন, তাহলে খেয়াল করে দেখুন যে এখানে আপনার এই সুতরাং দেই আনমেজার্ড অ্যানায়ন মাইনাস আনমেজার্ড ক্যাটায়ন সমান সমান কত? মেজার্ড ক্যাটায়ন মাইনাস মেজার্ড অ্যানায়ন। খেয়াল করে দেখুন মেজার্ড ক্যাটায়ন কারা? সোডিয়াম প্লাস পটাশিয়াম। ঠিক আছে? মেজার্ড ক্যাটায়ন মাইনাস মেজার্ড অ্যানায়ন কারা? ক্লোরাইড প্লাস বাইকার্বনেট, তারা হলো মেজার্ড অ্যানায়ন। ঠিক আছে? ওকে, খেয়াল করে দেখুন আপনি যদি হিসাব করেন এই আনমেজার্ড ক্যাটায়ন এবং আনমেজার্ড অ্যানায়ন এবং আনমেজার্ড ক্যাটায়ন, তাদের মাঝখানে গ্যাপ আছে না একটা? কত বলছিলাম এখানে? 25 মাইনাস এটা কত? আনমেজার্ড ক্যাটায়ন কত ছিল? 10 সমান সমান কত হবে? 15। এই আনমেজার্ড অ্যানায়ন এবং আনমেজার্ড ক্যাটায়নের মাঝখানে গ্যাপ হলো 15। এটার নাম হচ্ছে অ্যানায়ন গ্যাপ। অ্যানায়ন গ্যাপ মানে হলো আনমেজার্ড অ্যানায়ন এবং আনমেজার্ড ক্যাটায়নের মধ্যে গ্যাপ কত? সেটা হলো 15। এটাই হলো অ্যানায়ন গ্যাপ। নর্মালি এটা আপনার বডির মধ্যে আছে। তাহলে খেয়াল করে দেখুন, আপনি যদি আবার এই লতে আসেন, দেখেন আনমেজার্ড অ্যানায়ন মাইনাস আনমেজার্ড ক্যাটায়ন সমান সমান কত হলো? আপনি যদি এখানে আসেন 140, সোডিয়াম কত থাকে নর্মালি? 140, পটাশিয়াম কত মনে করেন হচ্ছে কত? 4.5, ধরেন 4ই ধরেন, ঠিক আছে? মাইনাস ক্লোরাইড কত বডিতে নর্মালি? 104 প্লাস বাইকার্বনেট কত? 24। দেখেন খেয়াল করে কত হয় হিসাব করলে? 144 মাইনাস 128 কত হয়? 12 হয় না নাকি? 128 16 হয়, 16 হয়। ঠিক আছে? তাহলে যেটা হলো নর্মালি সেটা হচ্ছে যে
নর্মাল একটা অ্যানায়ন গ্যাপ হচ্ছে যে আপনার এই আনমেজার্ড অ্যানায়ন এবং আনমেজার্ড ক্যাটায়নের মাঝখানে একটা গ্যাপ থাকবে। এটাকে আপনি এইভাবে আপনি প্রকাশ করতে পারেন এই ল দিয়ে। তার মানে একটা একটা এই যে গ্যাপটা আমি যে বললাম এখানে 12 বা হলো ওখানে বললাম হলো 10, এরকম এরকম 15 বললাম 15, এটা কি ভাই একেবারে রাউন্ড ফিগারে থাকে? রাউন্ড ফিগারে থাকে না, এটা হলো একটা রেঞ্জে থাকে, এদিক সেদিক একটু এদিক সেদিক উঠানামা করে। তার মানে অ্যানায়ন গ্যাপের একটা রেঞ্জ হলো 8 থেকে 16। অ্যানায়ন গ্যাপের রেঞ্জ হলো 8 থেকে 16। ভাইয়া আপনি যদি অনেকেই পটাশিয়ামটাকে ধরে ধরে না, অনেকে এই পটাশিয়ামটাকে ধরে আবার ধরে না। পটাশিয়ামের লেভেলটা যদি খুব নেগলিজেবল 4, আপনি পটাশিয়ামটাকে বাদ দিতে পারেন। যদি পটাশিয়ামকে বাদ দেন তাহলে লেভেলটা কত আসবে? 140 মানে 128 কত হবে? 12, তাই না? 140 মাইনাস 128 যদি আপনি পটাশিয়ামকে বাদ দেন তাহলে লেভেলটা কত আসবে? 12 আসবে। তাহলে আপনার অ্যানায়ন গ্যাপ নর্মালি থাকে হলো 8 থেকে 16-র মধ্যে। খেয়াল করে দেখুন, আপনার বডিতে যদি আনমেজার্ড ক্যাটায়নের পরিমাণ কমে যায় বা আনমেজার্ড অ্যানায়নের পরিমাণ বেড়ে যায় তাহলে আপনার বডিতে কি হবে? অ্যানায়ন গ্যাপ বেড়ে যাবে। খেয়াল করে দেখুন, আপনার বডিতে যদি এই ক্লোরাইডের পরিমাণ কমে যায় বা বাইকার্বনেটের পরিমাণ কমে যায় তাহলে কি হবে? আপনার বডিতে এই অ্যানায়ন গ্যাপটা বেড়ে যাবে। এখন আমরা যেহেতু আমরা যেহেতু মানে হচ্ছে মানে হচ্ছে যেমন ধরেন আম, মনে করেন হচ্ছে এখান থেকে আমি একটা এক্সাম্পল দিই, সেটা হলো ভাইয়া ভাইয়া আহ, সিদ্দিক ওকে একটা ফোন। আবু বকর সিদ্দিককে কি যাচ্ছে না ওর কাছে? না কলে নাই ভাইয়া। আচ্ছা আচ্ছা, ওকে, দাঁড়ান আমাকে একটু কল দিই। ওপেন হবে একটু, ওয়েট। সিদ্দিক জয়েন করেছে? ওকে, যদি জয়েন করে থাকে তাহলে ওকে। সিদ্দিককে জয়েন করতে পেরেছো? রেসপন্স করে জয়েন করলে। হ্যাঁ, ও তো জয়েন করছে, যে ও তো এখানে কলে আছে। ওকে ওকে, তাহলে খেয়াল করে দেখুন সেটা হচ্ছে যে মনে করেন ডায়রিয়া হলো। ডায়রিয়া হলো ডায়রিয়াতে আম, ডায়রিয়াতে আমরা কি দেখেছিলাম? বাইকার্বনেট কমে গেছে, তাই না? বাইকার্বনেট কমে গেছে। বাইকার্বনেট যে কমে গেল তার বিনিময় কি হলো? ক্লোরাইড বেড়ে গেল না? ক্লোরাইডটা বেড়ে গেল না? আমরা দেখেছি তো এটা নাকি, যে রেনাল টিউবুলার অ্যাসিডোসিস বলেন, যেখানে অ্যাসিড বডিতে থাকে তার বিনিময়ে ক্লোরাইডের রিটেনশন হয়। ডায়রিয়া যদি আপনি বলেন বাইকার্বনেট লস হয়, তার বিনিময়ে কিডনি দিয়ে ক্লোরাইডের রিটেনশন হয়। ওকে, আমরা যদি এখানে আসি, ধরেন এই যে ক্লোরাইড ক্লোরাইড কমে গেল, তাহলে আপনি কি করলেন তার বিনিময়ে? সরি, বাইকার্বনেট কমে গেল, কে করলেন বিনিময়ে? আপনি ক্লোরাইডটা বাড়িয়ে দিলেন। তাহলে কি হবে? অ্যানায়ন গ্যাপ কি নর্মাল থাকবে নাকি কমে যাবে না বেড়ে যাবে? অ্যানায়ন গ্যাপ, বাইকার্বনেট কমলো, ক্লোরাইড বাড়লো, অ্যানায়ন গ্যাপ কি হবে? কমবে না বাড়বে? ভেরি গুড, অ্যানায়ন গ্যাপ নর্মাল থাকবে। তাহলে রেনাল টিউবুলার অ্যাসিডোসিস অথবা হচ্ছে ডায়রিয়া অথবা যে কোনো কারণ হচ্ছে আপনার যদি কিডনি দিয়ে বাইকার্বনেট, যে কোনো কারণে কিডনি দিয়ে বাইকার্বনেট লস হয় বা হলো জিআইটি দিয়ে বাইকার্বনেট লস হয়, সেই সব কন্ডিশনে অ্যানায়ন গ্যাপ কি থাকবে? অবশ্যই অবশ্যই নর্মাল থাকবে। পরিষ্কার? ওকে, তারপরে আপনি খেয়াল করে দেখুন যে যেসব কন্ডিশনে ব্লাডে এন্ডোজেনাসলি অথবা এক্সোজেনাসলি কোনো অ্যাসিড অ্যাড হয়, যেমন ধরুন ল্যাকটিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, ফসফরিক অ্যাসিড, তারপর হলো ফর্মিক অ্যাসিড, অক্সালিক অ্যাসিড, অক্সালিক অ্যাসিড, তারপরে যেমন ধরুন হচ্ছে ডায়াবেটিক কিটো অ্যাসিডোসিস বা ডায়াবেটিক কিটো অ্যাসিড যেখানে কিটো অ্যাসিড জমা হয়, তারপরে যেমন ধরুন হচ্ছে
স্যালিসাইলিক অ্যাসিড, বিভিন্ন অর্গানিক অ্যাসিড, ওই অ্যাসিডগুলো যখন ব্লাডে জমা হয় তখন কি দেখেছিলাম আমরা? বাইকার্বনেট কমে যায়। কেন ওইসব অ্যাসিডে কি হবে? বাইকার্বনেট কমে যাবে। ল্যাকটিক অ্যাসিড আমরা কি বলেছি? ল্যাকটেট প্লাস হাইড্রোজেন আয়ন, তাই না? ল্যাকটিক অ্যাসিডটা এভাবে ভাঙে, তাই না? ল্যাকটেট মাইনাস প্লাস হাইড্রোজেন আয়ন ব্লাডে সে কার সাথে রিয়াকশন করে? বাইকার্বনের সাথে রিয়াকশন করে। ঠিক আছে, তার মানে কি হবে? এই যে একটা বাইকার্বনেট কমে গেল, তার সাথে রিয়াকশন করবে, কার্বনিক অ্যাসিড তৈরি করবে, তার মানে কি হলো? বাইকার্বনেট কমে গেল। তাহলে কি হবে? তাহলে এই যে বাইকার্বনেট কমে গেল, একটা নেগেটিভ কমলো, একটা নেগেটিভ এখানে অ্যাড হলো, ইলেকট্রিক্যাল নিউট্রালিটি মেনটেন হচ্ছে, ইলেকট্রিক্যাল নিউট্রালিটি মেনটেন হচ্ছে। কিন্তু ভাই আপনি যখন যখন অ্যানায়ন গ্যাপ মাপবেন, তখন কি আপনি এই যে যদি আপনি মাপেন বাইকার্বনেট আপনি কম পাচ্ছেন, কম পাচ্ছেন, তাহলে আপনার আপনার ক্লোরাইড তো কোনো অসুবিধা নেই, ক্লোরাইড নর্মাল আগের মতো আছে, সোডিয়াম আগের মতো আছে। তাহলে এই অ্যানায়ন গ্যাপ কমবে না বাড়বে না নর্মাল থাকবে? ল্যাকটিক অ্যাসিড এসেছে, কিটু অ্যাসিড এসেছে, সালফিউরিক অ্যাসিড যদি ব্লাডে অ্যাড হয়, ফসফরিক অ্যাসিড যদি অ্যাড হয়, যদি বিভিন্ন অর্গানিক অ্যাসিড অ্যাড হয়, ইয়েস, অ্যানায়ন গ্যাপ বাড়বে। ভাইয়া আপনি এটা দিয়ে বুঝাচ্ছেন, আচ্ছা এটা দিয়ে একটু বুঝান না। আপনি এটা এই যে আনমেজার্ড অ্যানায়ন মাইনাস আনমেজার্ড ক্যাটায়ন, এটা বাড়লেও তো ভাইয়া ইয়ে বাড়বে, অ্যানায়ন গ্যাপ বাড়বে। আচ্ছা এই যে ল্যাকটেট, সে কি আনমেজার্ড অ্যানায়ন নাকি মেজার্ড অ্যানায়ন, নাকি আনমেজার্ড ক্যাটায়ন নাকি মেজার্ড ক্যাটায়ন এই ল্যাকটেটটা? ল্যাকটেট, ফসফেট, সালফেট, ফসফরিক অ্যাসিডে ফসফেট অ্যাড হবে, সালফিউরিক অ্যাসিডে সালফেট অ্যাড হবে, ল্যাকটিক অ্যাসিডে ল্যাকটেট অ্যাড হবে, কিটু অ্যাসিড হচ্ছে এসি, তারপর কি ইয়ে ওখানেও তো কিছু নেগেটিভ, কিটু অ্যাসিডোসিসের যে ইয়েটা, কিটু অ্যাসিডোসিস থেকেও তো একটা নেগেটিভ চার্জ অ্যাড হবে, যেগুলো হলো আনমেজার্ড অ্যানায়ন। তাহলে এই যে আনমেজার্ড অ্যানায়ন বেড়ে গেল, আনমেজার ক্যাটায়ন ঠিকই আছে কিন্তু আনমেজার অ্যানায়ন বেড়ে গেল, তাহলে এইটা অনুযায়ীও আপনার হচ্ছে অ্যানায়ন গ্যাপ বাড়বে কিনা এসব কন্ডিশনে? অবশ্যই, অবশ্যই বাড়বে। ঠিক আছে, তাহলে এই কথাগুলো যদি আমরা মনে রাখি, তাহলে আমরা এখন একটা একটা করে যাব। আমরা একটা নেমোনিক্স ইউজ করি যে হাই অ্যানায়ন গ্যাপ মেটাবলিক অ্যাসিডোসিস, আমরা একটা নেমোনিক্স ইউজ করি। সেই নেমোনিক্সটার নাম কি? নাম হলো মার্কপাইলস, তাই না? আমরা একটু কেটে দিই এগুলো, তাই না? সবগুলো আমরা একটু কেটে দিই, ডিলিট করি, তাহলে আমাদের ওয়াকমটা কাজ করতে সুবিধা হবে। ওকে, তাহলে কি বলছিলাম? অ্যাসিডোসিস। ওকে, তাহলে অ্যানায়ন গ্যাপ আমরা যদি বলি একটা একটা করে, আমরা যেমন ধরেন মার্কপাইলস এম, তাই না? এমতে কি? এমতে হচ্ছে মিথানল পয়জনিং, মিথানল। ভাইয়া মিথানল তো একটা একটা হলো অ্যালকোহল টাইপের, তাহলে এখানে ইয়ে কোথায়? অ্যাসিড কোথায় গেলো? আমরা তো জানি যে অ্যাসিডোসিস হয়, তাহলে অ্যাসিড কোথায়? অ্যাসিড হচ্ছে মিথানল থেকে আহ, এই মিথানল, মিথানল থেকে অ্যালকোহল ডিহাইড্রোজেনেজ, ADH, অ্যালকোহল ডিহাইড্রোজেনেজ এনজাইমের মাধ্যমে তৈরি হয় ফর্মালডিহাইড, ফর্মালডিহাইড। এই ফর্মালডিহাইড থেকে পরবর্তী তৈরি হবে কি? ফর্মিক অ্যাসিড। কি তৈরি হবে? ফর্মিক অ্যাসিড। এই যে একটা ফর্মিক অ্যাসিড তৈরি হলো, তাহলে এটা কি করলো? একটা অ্যাসিড যোগ হলো না ব্লাডের মধ্যে? একটা অ্যাসিড যোগ হলো, তার মানে এই ফর্মিক অ্যাসিড ভেঙে কি তৈরি করবে? মেবি ফরমেট প্লাস অ্যাসিড বা সামথিং এলস, যেটাই হোক, ব্লাডে একটা অ্যাসিড অ্যাড হবে, এবং এটা হলো ব্লাডে একটা অ্যাসিড অ্যাড হবে, অ্যাসিড তার সাথে কি করবে? বাইকার্বনেট রিঅ্যাকশন করবে, এবং সাথে একটা কি অ্যাড হবে? আনমেজার্ড অ্যানায়ন অ্যাড হবে, আনমেজার্ড অ্যানায়ন। তাহলে এই যে আনমেজার্ড অ্যানায়ন অ্যাড হলো প্লাস এই বাইকার্বনেট কমে গেল, আপনি দেখেন আনমেজার্ড অ্যানায়ন মাইনাস আনমেজার্ড ক্যাটায়ন, এটার নাম কি? এটার নামও অ্যানায়ন গ্যাপ। আপনি দেখেন সোডিয়াম প্লাস মনে করেন সোডিয়াম মাইনাস ক্লোরাইড প্লাস বাইকার্বনেট, আপনি যদি এটাও দেখেন খেয়াল করে, যে আপনি এখানে কি হলো? এটা কমে গেল না? বাইকার্বনেটটা কমে গেল না? এই ফর্মিক অ্যাসিড অ্যাড হওয়ার কারণে কি হলো? আনমেজার্ড অ্যানায়ন বাড়লো প্লাস বাইকার্বনেট কমলো। তাহলে আপনি যদি এই হিসাবও করেন তাও অ্যানায়ন গ্যাপ বাড়বে। যদি আপনি এই হিসাবও করেন তাহলে দেখেন কি হলো? এই বাইকার্বনেটটা কমে গেল, তাহলে কি হলো? অ্যানায়ন গ্যাপ বাড়বে না? ইনক্রিজ অ্যানায়ন গ্যাপ হবে। ঠিক আছে, আপনি অনেকভাবে এগুলো ব্যাখ্যা করতে পারেন। দেখেন আপনি যদি কনসেপ্ট বুঝেন আপনার মনে প্যাচ লাগবে না। ঠিক আছে, তাহলে একটা হলো আমরা দেখলাম যে মিথানল পয়জনিং, একটা একটা হলো। হ্যাঁ হ্যাঁ রে, আমি এমনভাবে লিখছি এদিক দিয়ে, তো এটাকে আসলে আরো ডান দিকে লেখা দরকার ছিল। ওকে, এম এম গেল,
ইউ মানে হচ্ছে ইউ মানে হলো ইউরেমিয়া। ইউ মানে কি? ইউ মানে হচ্ছে ইউরেমিয়া। ইউরেমিয়া ভাইয়া ইউরেমিয়া কখন হবে? ইউরেমিয়া মানে হলো, আচ্ছা ইউরেমিয়া মানে কি? ইউরিন ইন ব্লাড নাকি কোনটা? ইউরেমিয়া মানে কি ইউরিন ইন ব্লাড নাকি অন্য কিছু? নিশ্চয়ই কে বলবে এটা ইউরিন ইন ব্লাড? কি আশরাফ ভাই, ইউরিন ইন ব্লাড না ইউরেমিয়া? তাহলে কি ইউরিন ইন ওয়াটার নাকি ইউরিন ইন ইউরিন কোনটা? আহ, সবাই পারে, ভেরি গুড। তার মানে ইউরিয়া ইন ব্লাড না, মানে ব্লাড ইউরিয়া নাইট্রোজেন ইন ব্লাড, মানে নাইট্রোজেনাস ওয়েস্ট প্রোডাক্ট ইন ব্লাড ইজ কল্ড ইউরেমিয়া। ওকে, ভেরি গুড, সবাই পারে, বাহ, সবাই তো খুব ভালো স্টুডেন্ট। ওকে, আপনি আপনারা মনে মনে বলতেছেন ভাইয়া আপনি খালি মস্কারা করেন যে ইউরিন ইন ব্লাড হবে কোনোদিন। ওকে, তাহলে ইউরেমিয়া যদি হয় মানে কি, মানে হলো যে নাইট্রোজেনাস ওয়েস্ট প্রোডাক্ট, আমাদের এই নাইট্রোজেনাস ওয়েস্ট প্রোডাক্টগুলো কিডনি দিয়ে আমাদের বডি থেকে এক্সক্রিট হয়। যদি কিডনি ফেলিয়ার হয় বা রেনাল প্রবলেম হয় বা রেনাল ফেইলিয়ার হয়, তাহলে ইউরেমিয়া ডেভেলপ করবে। এই ইউরেমিয়া যখন ডেভেলপ করে, তখন আপনার এই যে বডিতে বডিতে যত মেটাবলিক অ্যাসিড তৈরি হয়, আমরা বারবার বলেছি বডি হলো নেট অ্যাসিড প্রডিউসার। ঠিক আছে, বডির মধ্যে কি তৈরি হবে? অ্যাসিড তৈরি হয়, প্রতিদিন অ্যাসিড তৈরি হয়, ল্যাকটিক অ্যাসিড, সালফিক অ্যাসিড, ফসফরিক অ্যাসিড প্রতিদিন তৈরি হবে। তাহলে ভাইয়া এই অ্যাসিডগুলো ব্লাডে অ্যাড হবে না, যেগুলো হচ্ছে আপনার অর্গানিক অ্যাসিড, তাই না? তাহলে আমরা কি বলি, বিভিন্ন অর্গানিক অ্যাসিড ব্লাডে অ্যাড হবে। এই যে অর্গানিক অ্যাসিড অ্যাড হবে, প্লাস হলো এই অ্যাসিডগুলো, অথবা সহজ কথা হলো বিভিন্ন অ্যাসিড অ্যাড হবে। এই যে অ্যাসিড অ্যাড হবে, তাহলে এই অ্যাসিডগুলো থেকে কি তৈরি হবে? একটা আনমেজার অ্যানায়ন প্লাস একটা হাইড্রোজেন আয়ন। এই হাইড্রোজেন আয়ন কী করবে? বায়োকার্বনের সাথে রিয়াকশন করবে, তাহলে এটা কমে যাবে, এই আনমেজার অ্যানায়নের পরিমাণ বেড়ে গেল। ঠিক একই মেকানিজমে কী হবে? অ্যানায়ন গ্যাপ বাড়বে। 3 নম্বর ডি। ডি মানে কি? ডি মানে হলো ডায়াবেটিক কিটো অ্যাসিডোসিস। এখানে কী হবে? প্রচুর কিটো অ্যাসিড তৈরি হবে, কিটো অ্যাসিড। এই কিটো অ্যাসিড থেকে কী তৈরি হবে? হাইড্রোজেন আয়ন প্লাস আনমেজার অ্যানায়ন। এই হাইড্রোজেন আয়ন কী করবে? বায়োকার্বনের সাথে রিয়াকশন করবে, করে বায়োকার্বনেট কমে যাবে, তাহলে এদিক দিয়ে বায়োকার্বনেট কমে গেল, আর হলো আনমেজার অ্যানায়ন বেড়ে গেল, তার মানে এদিক দিয়ে আনমেজার অ্যানায়ন বেড়ে গেল, কী হবে? অ্যানায়ন গ্যাপ বেড়ে যাবে। ওকে, তারপর মাড পাইলস, MUD। পি, পি মানে কি? পি মানে হলো প্রোপিলিন গ্লাইকল। পি মানে কি? পি মানে হলো প্রোপিলিন গ্লাইকল, প্রিলিন গ্লাইকল। প্রোপিলিন গ্লাইকল যেটা, এই প্রোপিলিন গ্লাইকল তারাও যখন মানে ইয়ে হয়, মেটাবলিজম হয়, যেমন ধরেন এই প্রোপিলিন গ্লাইকল মেটাবলিজম হয়, কী তৈরি হয় জানেন? তৈরি হয় হচ্ছে আপনার হলো পাইরুভিক অ্যাসিড। পাইরুভিক অ্যাসিড তৈরি হয় হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড, তৈরি হয় হলো ল্যাকটিক অ্যাসিড। এই যে এতগুলো অ্যাসিড তৈরি হয়, সবগুলো অ্যাসিড আলটিমেটলি ঠিক এই মেকানিজমে আপনার হলো এই অ্যানায়ন গ্যাপটা বাড়িয়ে দেয়। ঠিক আছে, মাড পাইলস, PI। আই মানে কি? আই মানে হলো আয়রন ট্যাবলেট, আয়রন ট্যাবলেট, আয়রন, অথবা আই মানে হলো INH। ভাই এগুলো কিভাবে কাজ করে? আয়রন যেটা করে, ভেরি ইন্টারেস্টিং, আয়রন যেটা করে সেটা হলো সে অক্সিডেটিভ ফসফোরাইলেশনটাকে সে স্টপ করে দিতে পারে। ইট ডিক্রিজ অক্সিডেটিভ অক্সিডেটিভ ফসফোরাইলেশন। যদি অক্সিডেটিভ ফসফোরাইলেশনের মাধ্যমে আমরা জানি কি তৈরি হয়, ব্যাং না কুত্তা বিলাই? এই আপনার বডিতে হাইবে আপু, অক্সিডেটিভ ফসফোরাইলেশনের মাধ্যমে কি কুত্তা বিলাই তৈরি হয় নাকি ব্যাং তৈরি হয়? কোনটা তৈরি হয়? এটিপি না ভাইয়া? হ্যাঁ, ভেরি গুড। আপনার বডিতে কি তৈরি হবে? এটিপি তৈরি হবে। তার মানে এটিপি কমে যাবে, তাই না? অক্সিডেটিভ ফসফোরাইলেশন কমে গেলে কি কমে যাবে? এটিপি কমে যাবে। যদি এটিপি কমে যায় আমরা জানি কি তৈরি হবে? কি হবে? অ্যানারোবিক গ্লাইকোলাইসিস হবে। এই অ্যানারোবিক গ্লাইকোলাইসিসের মাধ্যমে প্রচুর ল্যাকটিক অ্যাসিড তৈরি হবে। 1 নম্বর কথা। 2 নম্বর কথা হলো এই আয়রনটা কি করে জানেন? সে হলো CNS টক্সিসিটি করতে পারে। CNS টক্সিসিটির মাধ্যমে সে হলো আপনার হাইপোটেনশন করতে পারে। হাইপোটেনশন করলে কি হবে? ল্যাকটিক অ্যাসিডোসিস হবে। আমরা আমি শিওর আমি অসংখ্যবার এই কথাগুলো বলেছি বারবার, যে হাইপোটেনশনে কী হয় না হয়, ল্যাকটিক অ্যাসিডোসিস তৈরি হবে। তাহলে এই যে ল্যাকটিক অ্যাসিডোসিস তৈরি হলো, তাহলে কি হলো আপনার হচ্ছে এই এই এখানে হচ্ছে অ্যানায়ন গ্যাপ বেড়ে গেল। ভাইয়া আইএনএচে কি হয়? আইএনএচে যেটা হয়, সেটা হচ্ছে যে আইএনএচ মানে হলো আইসোনায়াজাইড ওভারডোজ ক্যান কজ এ সিজার। আইসোনায়াজাইড ওভারডোজ
ক্যান কজেস সিজার। এই সিজার যখন হয় আমরা জানি তখন এক্সেসিভ 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 মাসল কন্ট্রাকশন হবে, এক্সেসিভ মাসল কন্ট্রাকশন। যখন এক্সেসিভ মাসল কন্ট্রাকশন হয় তখন কী তৈরি হবে? অ্যানারোবিক গ্লাইকোলাইসিস হবে, অ্যানারোবিক গ্লাইকোলাইসিস। অ্যানারোবিক গ্লাইকোলাইসিসের মাধ্যমে কী তৈরি হবে? বেশি বেশি ল্যাকটিক অ্যাসিড তৈরি হবে। বুঝা গেল? তাহলে এই অ্যানারোবিক গ্লাইকোলাইসিসের মাধ্যমে ল্যাকটিক অ্যাসিড তৈরি হয় কোত্থেকে? সিজার থেকে। দেখেন, আপনি খেয়াল করে দেখুন যে ল্যাকটিক অ্যাসিডোসিসের কজ আমি অনেকগুলো অলরেডি বলে ফেলেছি, যেমন ধরেন সিজার বা এক্সেসিভ এক্সারসাইজ বা এনি কন্ডিশন দ্যাট কজেস হাইপোপারফিউশন বা হাইপোটেনশন, মনে করেন কার্ডিয়াক ফেইলিওর, পালমোনারি ফেইলিওর বা টিস্যু ইস্কেমিয়া। তারপরে মনে করেন হচ্ছে যে বডিতে নর্মালি প্রতিদিন আপনার বডিতে কিছু ল্যাকটিক অ্যাসিড তৈরি হয়, প্রতিদিন কিছু ল্যাকটিক অ্যাসিড তৈরি হয়। এই ল্যাকটিক অ্যাসিড লিভারে গিয়ে সে আবার মেটাবলিজম হয়। কারো যদি লিভার ফেইলিওর থাকে, লিভার সিরোসিস থাকে, হ্যাপাটিক ফেইলিওর থাকে কোনোভাবে, তাহলে এই লোকের যে নর্মালি যে ল্যাকটিক অ্যাসিড তৈরি হয়েছিল সেটাও বডিতে জমা হয়ে যাবে, ল্যাকটিক অ্যাসিডোসিস হবে। তারপরে মনে করুন যে কোনো কন্ডিশন, এনি কন্ডিশন দ্যাট কজেস অ্যানারোবিক গ্লাইকোলাইসিস, যেমন কার্বন, যেমন হচ্ছে সায়ানাইড পয়জনিং, সায়ানাইড পয়জনিং। সে কী করে? অক্সিজেনকে ইউটিলাইজ করতে দেয় না, মানে হলো এটিপি তৈরি হতে দেয় না। এটিপি তৈরি হতে না দিলে কী হবে? বডির মধ্যে অ্যানারোবিক গ্লাইকোলাইসিস হবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে আমাদের গেল কী গেল? আই চলে গেল। মাড পাইলস, PIL। এল মানে কি? এল মানে হচ্ছে ল্যাকটিক অ্যাসিডোসিস। এই সব কন্ডিশনগুলো ল্যাকটিক অ্যাসিডোসিস করবে আলটিমেটলি। এবার হচ্ছে আপনার ইয়ে হবে হাই অ্যানারোবিক মেটাবলিক অ্যাসিডোসিস হবে। মাড পাইলস, PIL। একটা হলো মাড, একটা হলো পাইলস, PILES, তাই না? LES, হ্যাঁ ES। ই মানে কি? ই মানে হলো ইথিলিন গ্লাইকল, ইথিলিন গ্লাইকল। আপনারা সবাই জানেন যে ইথিলিন গ্লাইকল থেকে, সবাই জানেন ইথিলিন গ্লাইকল থেকে কী তৈরি হবে? ADS এনজাইমের মাধ্যমে। ADS মানে কি? অ্যান্টি ডায়ারেটিক হরমোন। ADS মানে কি? অ্যান্টি ডায়ারেটিক হরমোন নাকি অ্যালকোহল ডিহাইড্রোজেনেজ? অ্যালকোহল ডিহাইড্রোজেনেজ। এই এনজাইমের মাধ্যমে কী তৈরি হবে? গ্লাইকোলিক অ্যাসিড, GA। এই গ্লাইকোলিক অ্যাসিড থেকে কী তৈরি হবে? গ্লাই অক্সালিক অ্যাসিড। এই গ্লাই অক্সালিক অ্যাসিড থেকে কী তৈরি হবে? অক্সালিক অ্যাসিড। সবগুলো হলো একটা অ্যাসিড, মেটাবলিক অ্যাসিড। এই সব মেটাবলিক অ্যাসিড ব্লাডে জমা হবে। ব্লাডে জমা হয় কী তৈরি করবে? আলটিমেটলি উপরের মেকানিজমে সবগুলো হচ্ছে এই হাই অ্যানায়নগত মেটাবলিক অ্যাসিডোসিস করবে। লাস্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট, LES। এস মানে হলো স্যালিসাইলেট পয়জনিং, স্যালিসাইলেট পয়জনিং, পয়জনিং। ভাইয়া স্যালিসাইলেট পয়জনিং কীভাবে হয়? আপনার একটা কথা মাথায় রাখতে হবে, পরিষ্কারভাবে আমি বলে দিতে চাই। সেটা হচ্ছে স্যালিসাইলিক অ্যাসিড ইনিশিয়ালি, এটার মধ্যে যে অ্যাসিডটা থাকে, এই অ্যাসিড ইনিশিয়ালি মেডুলারি রেসপিরেটরি সেন্টারকে স্টিমুলেট করে। যখন স্টিমুলেট করে তখন কি হবে? হাইপার ভেন্টিলেশন হবে। হাইপার ভেন্টিলেশন, হাইপার ভেন্টিলেশনের মাধ্যমে কি হবে? ইনক্রিজ কার্বন ডাইঅক্সাইড ওয়াশ আউট। তখন কি হবে? ডিক্রিজ কার্বন ডাইঅক্সাইড ইন ব্লাড। তখন কি হবে? এই যে কার্বন ডাইঅক্সাইড কমে গেল, তার মানে আমরা বলেছি যে অলওয়েজ বাইকার্বনেট এবং কার্বন ডাইঅক্সাইড রেশিও হিসেবে থাকে। কার্বন ডাইঅক্সাইড কমে গেল, তাহলে কি হলো? কম্পারেটিভলি সে বেড়ে গেল না, তার মানে একটা এই অ্যাসিডোসিস ডেভেলপ করলো, অ্যাসিডোসিস ডেভেলপ করলো। যেহেতু রেসপিরেটরি মেকানিজমের ঘটনা, আমরা এটাকে বলি হচ্ছে রেসপিরেটরি অ্যাসিডোসিস। ইনিশিয়ালি সেটা হলো বলা হয় যে আর্লি ফেজ অফ স্যালিসাইলেট পয়জনিং কি হয়? রেসপিরেটরি অ্যাসিডোসিস কেন বলতেছি আমি? অ্যালকালোসিস হবে, অ্যালকালোসিস হবে, রেসপিরেটরি অ্যালকালোসিস হবে। তাহলে ইনিশিয়ালি রেসপিরেটরি অ্যালকালোসিস হবে। ওকে ভাই, ইনিশিয়ালি হইলো। এরপরে কি ঘটনা ঘটবে? এরপরে ঘটনা হলো মোটামুটি বলা হয় 12 ঘন্টা পরে। ইনিশিয়াল মানে হলো 12 ঘন্টা, 12 ঘন্টা বা অনেকে বলে 3 ঘন্টা বা 12 ঘন্টায় আমরা ধরি। 12 ঘন্টা পরে, 12 ঘন্টা পরে কি হবে? সেটা হলো এই যে স্যালিসাইলেট, যেই ভদ্রলোক স্যালিসাইলেট খাইলো, যে ভদ্রলোক স্যালিসাইলেট খেলো, সেই স্যালিসাইলেট যখন ব্লাডে অ্যাকিউমুলেট হবে, স্যালিসাইলেট কী করতে পারে? ইট করতে পারে, ইট ক্যান স্টপস অর ইনহিবিট কী করতে পারে? অক্সিডেটিভ ফসফোরাইলেশন, ইনহিবিট অক্সিডেটিভ ফসফোরাইলেশন। তাহলে কি হবে?
ডিক্রিজ এটিপি প্রোডাকশন। ওকে, এটিপি প্রোডাকশন এক নম্বর। দুই নম্বর হলো ইট ইনহিবিটস ক্রেবস সাইকেল। ক্রেবস সাইকেল তাহলে কী হবে, এই ক্রেবস সাইকেল ইনহিবিট করলে আপনার কী তৈরি হবে না, এনএডিএস তৈরি হবে না, এফএডিএসটি তৈরি হবে না, এফএডিএস2, তাই না? আমরা এগুলো আপনার মনে নিশ্চয়ই পড়েছেন, এনএডিএস এবং এফএডিএসটি তৈরি হবে না। এগুলো তৈরি না হলে কী তৈরি হবে না, এটিপি তৈরি হবে না। আলটিমেটলি মেইন কাজ হলো এটিপি তৈরি হবে না। যদি এটিপি তৈরি না হয় তাহলে কী হবে, অ্যানারোবিক গ্লাইকোলাইসিসের মাধ্যমে কী হবে, ল্যাকটিক অ্যাসিড তৈরি হবে। ঠিক আছে, এই ল্যাকটিক অ্যাসিড, এই ল্যাকটেট থেকে পরবর্তীতে ওকে, তাহলে এখানে কি হবে, আলটিমেটলি ল্যাকটিক অ্যাসিড তৈরি হবে। লিভ এবং স্যালিসাইলেট ক্যান অলসো ইনক্রিজ ক্যান অলসো স্টিমুলেট লাইপোলাইসিস। যখন বেশি বেশি ফ্যাট ভাঙে, আমরা জানি ফ্যাট থেকে কিটু অ্যাসিড তৈরি হতে পারে। দেখেন খেয়াল করে, তাহলে কি হলো, স্যালিসাইলেটের মাধ্যমে ল্যাকটিক অ্যাসিড তৈরি হলো, স্যালিসাইলেটের মাধ্যমে কিটু অ্যাসিড তৈরি হলো। এই যে সব অ্যাসিড ব্লাডে জমা হলো, তাহলে কি এই যে ব্লাডে জমা হলো, তাহলে ল্যাকটিক অ্যাসিড, কিটু অ্যাসিড, তাহলে কি হলো আলটিমেটলি ল্যাকটেট প্লাস হাইড্রোজেন আয়ন। সে কি করবে, হাইড্রোজেন আয়নটা এই বাইকার্বনের সাথে রিঅ্যাকশন করবে। আলটিমেটলি ওই যে মেকানিজম আমরা একটু আগে বলেছি, এই মেকানিজমের মাধ্যমে অ্যানায়ন গ্যাপ মেটাবলিক অ্যাসিডোসিস করবে। ঠিক আছে, এই কনসেপ্টগুলো আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে, নাহলে কিন্তু ঝামেলা হয়ে যাবে। আমরা স্যালিসাইলেট পয়জনিং আমরা আমরা স্যালিসাইলেট পয়জনিং আমরা এখানে একটু শেষ করে দিই। ভেরি ইন্টারেস্টিং, পরীক্ষার জন্য ভেরি হাই। মনে করুন একটা লোকের স্যালিসাইলেট পয়জনিং প্রথম 3 ঘন্টার মধ্যে আসলো, 3 আওয়ার্সের মধ্যে আসলো, 3 আওয়ার্স। তাহলে এই লোকের প্রথম 3 ঘন্টা আমরা কি বলেছিলাম, 3 ঘন্টা কি বলেছিলাম, রেসপিরেটরি অ্যালকালোসিস। কি বলেছি, রেসপিরেটরি অ্যালকালোসিস। তাহলে এই লোকের পিএইচ কি হবে ইনিশিয়ালি, ওই মিয়া কথা কন না কেন, লিখেন না কেন, পিএইচ কি হবে, কমবে, অবশ্যই কমবে, সরি বাড়বে। তাহলে পিএইচ কি হবে, বাড়বে। তাহলে তার যদি যেহেতু রেসপিরেটরি অ্যালকালোসিস, কার্বন ডাইঅক্সাইড কি হলো, কমবে। তাহলে কম্পেনসেশনের মাধ্যমে বাইকার্বনেট কি হবে, কম্পেনসেশনের মাধ্যমে বাইকার্বনেট, দেখি আমার স্টুডেন্টরা কি লিখে, কম্পেনসেশনের মাধ্যমে। ধরুন আমি বললাম কম্পেনসেশন হলো, আমি বললাম যে কম্পেনসেশন হলো, যদিও প্রথম 3 ঘন্টায় কোনো কম্পেনসেশন হয় না। ভেরি গুড। তার মানে ধরেন আমি এখানে হয়তো ধরেন 24 পেতে পারি, বা হলো হয়তো 25 বা 26 এরকম পেতে পারি। ঠিক আছে, তার মানে প্রথম 3 ঘন্টা তো কমবে না, তাই না? তাহলে আমি এটা পেলাম অ্যাসিডোসিস, মানে এখানে হলো আনকম, মানে কিডনিকে তো আমি সময় দেই নাই, ঠিক কিডনিকে আমি কি দেই নাই, সময় দেই নাই। ঠিক আছে, এখন খেয়াল করে দেখুন, একটু পর থেকে 3 ঘন্টা পর থেকে, বা হলো ধরেন 12 ঘন্টা পর থেকে, বা 6 ঘন্টা পর থেকে, সাপোজ কি হলো, ওই যে ব্লাডের মধ্যে, এটা তো ব্লাড, তাই না? এটা হলো আমরা কি কোথায় দেখতে পাচ্ছি, ব্লাডের মধ্যে এই ঘটনাটা দেখতে পাচ্ছি। এই প্যারামিটারগুলো আমরা কোথায় মাপি, ব্লাডের মধ্যে, নাকি আমরা সিএসএফ মাপি, কোনটা, ব্লাডে মাপি। একটু পর থেকে এই যে ব্লাডে কিটু অ্যাসিড অ্যাড হওয়া শুরু করলো, কিটু অ্যাসিড, একটু পর থেকে স্যালিসাইলিক অ্যাসিড অ্যাড হওয়া শুরু করলো, সরি কি বলো, ল্যাকটিক অ্যাসিড অ্যাড হওয়া শুরু করলো, একটু পরে ধরেন পাইরুবিক অ্যাসিড অ্যাড হওয়া শুরু করলো। তাহলে আপনার বডিতে অ্যাসিড কমে যাচ্ছিল, অ্যাসিড কমে গেছে, আপনি কি করলেন, অ্যাসিড অ্যাড করা শুরু করলেন। তাহলে আপনার পিএইচটা কোথায় আসবে, কোন দিকে যাবে, লিখেন তাড়াতাড়ি, লিখেন তাড়াতাড়ি, দেরি করা যাবে না। ইয়েস, তার মানে পিএইচটা ছিল কোথায়, বেশির দিকে, তাই না, বেশির দিকে। এখন যখন এই জিনিসগুলো অ্যাড হওয়া শুরু করলো, তার মানে আপনি পিএইচ বেশি কেন হয়েছে, কারণ অ্যাসিড কমে গেছে। আপনি যখন অ্যাসিড অ্যাড করা শুরু করলেন, খেয়াল করে দেখুন, যখন অ্যাসিড অ্যাড করা শুরু করলেন, তখন মনে করেন, যখন ধরেন এখানে পিএইচটা ছিল মনে করেন 7.5, সাপোজ 7.5, 7.5 + 1 = 8, 8 + 1 = 10, 10 + 1 = 20, 20 + 1 = 40, 40 + 1 = 60, 60 + 1 = 120, 120 + 1 = 180, 180 + 1 = 220, 220 + 1 = 400, 400 + 1 = 600, 600 + 1 = 800, 800 + 1 = 1,000, 1,000 + 1 = 1,000, 1,000 + 1 = 1,000, 1,000 + 1 = 1,000, 1,000 + 1 = 1,000, 1,000 + 1 = 1,000, 1,000 + 1 = 1,000, 1,000 + 1 = 1,000, 1,000 + 1 = 1,000, 1,000 + 1 = 1,000, 1,000 + 1 = 1,000, 1,000 + 1 = 1,000, 1,000 + 1 = 1,000, 1,000 + 1 = 1,000, 1,000 + 1 = 1,000, 1,000 + 1 = 1,000, 1,000 + 1 = 1,000, 1,000 + 1 = 1,000, 1,000 + 1 = 1,000, 1,000 + 1 = 1,000, 1,000 + 1 = 1,000
তাহলে যখন এসিড অ্যাড করা শুরু করলেন তখন পিএইচটা কমা শুরু করলো, মানে নর্মালের দিকে আসা শুরু করলো। ধরেন 7.49 বা 7.48 বা 7.47 এইরকম আসা শুরু করলো। আস্তে আস্তে কমতে কমতে যখন যদি সে এমন চলে আসে 7.4 চলে আসলো, তাহলে আপনি কি দেখবেন? এটাকে আপনি কি বলবেন? 7.4 চলে আসছে, ইয়েস, নর্মাল পিএসে চলে আসছে। প্রশ্ন হচ্ছে, প্রশ্ন হলো ভাই আপনি তো এই অ্যাসিডগুলো অ্যাড করছেন, এই যে আপনি অ্যাসিড অ্যাড করছেন বিভিন্ন, মানে অর্গানিক অ্যাসিড বা বিভিন্ন কিছু অ্যাড করছেন, আমরা জানি, আমরা কিন্তু এটা পড়েছি যে কম্পেনসেশনের মাধ্যমে কখনো নর্মাল পিএইচে আসতে পারে না, কম্পেনসেশনের মাধ্যমে। এখানে এখানে যে এই যে নর্মালে চলে আসলো, তাহলে এটার ব্যাখ্যা কি? এটার ব্যাখ্যাটা কি? তার মানে এটার ব্যাখ্যা হচ্ছে এই লোকের এই যে অ্যাসোসিয়েটেড এই অর্গানিক অ্যাসিড বা মেটাবলিক অ্যাসিডগুলো বডিতে অ্যাড হওয়া শুরু করছে, এই জন্য আমরা বলবো তার রেসপিরেটরি অ্যালকালোসিস প্লাস মেটাবলিক অ্যাসিডোসিস ডেভেলপ করেছে। অ্যাম আই রাইট অর রং? এসপিরিন পয়জনিং এ আমরা কি এই কথাগুলো পাই নাকি পাই না? যারা এসপিরিন পয়জনিং এর প্রশ্ন সলভ করেছেন, আপনারা কখন এই কথা পেয়েছেন যে এখানে ডাবল ডিজঅর্ডার হয়? যে কোন কোন ডিজঅর্ডার? রেসপিরেটরি অ্যালকালোসিস এবং মেটাবলিক অ্যাসিডোসিস। এই অ্যাসিডোসিস এবং অ্যালকালোসিস দুইজনকে নিউট্রালাইজ করে ফেলে। নিউট্রালাইজ করতে গিয়ে তারা একেবারে নর্মালে চলে আসে। কিন্তু আপনি পিএইচ পাচ্ছেন নর্মাল, কিন্তু এই লোকের কার্বন ডাইঅক্সাইড তো কম, কার্বন ডাইঅক্সাইড কম, বাইকার্বনেট নর্মাল, আবার পিএইচও নর্মাল। হাউ ফানি! এইরকম তো হওয়ার কথা না। এরকম কি হওয়ার কথা? কথা নয়। তার মানে নিশ্চয়ই কনকমিটেন্ট তার মেটাবলিক অ্যাসিডোসিস আছে। এই কথাগুলো আমাদেরকে অবশ্যই অবশ্যই মাথায় রাখতে হবে। আমরা এই যে অ্যানায়ন গ্যাপ পড়লাম, এখন আমরা এই ইউরিনারি অ্যানায়ন গ্যাপটা পড়ে তার সাথে রেনাল টিউবুলার অ্যাসিডোসিস পড়বো, পরে আমরা প্রশ্নোত্তর পর্বে চলে যাব। ওকে, সবার প্রশ্নগুলো মাথায় রেখে ফেলেন বা জাস্ট কোড করে রাখেন। আমরা ইনশাল্লাহ ইউরিনারি অ্যানায়ন গ্যাপ দেখে আমরা রেনাল টিউবুলার অ্যাসিডোসিস পড়বো। এবং রেনাল টিউবুলার অ্যাসিডোসিস মানে খুব কম মানুষ আছে যারা মানে মানে ইনিশিয়ালি সবাই খুব প্যাচ লাগায়, তারপরে আলহামদুলিল্লাহ সবার ক্লিয়ার হয়ে যায়, ইটস ট্রু। কিন্তু ইনিশিয়ালি সবাই খুব প্যাচ লাগায়। চলুন আমরা যারা প্যাচ লাগাচ্ছেন তাদের আমরা প্যাচটা খোলার চেষ্টা করি। কারা কারা প্যাচ লাগাচ্ছেন লিখে ফেলেন। ভাই আমার খুব প্যাচ লাগে। যদি প্যাচ লাগার সংখ্যার পরিমাণ বেশি হয় আমি বলবো, না হলে যদি যে সবারই ক্লিয়ার তাহলে আমি বলবো না। ইউরিনারি অ্যানায়ন গ্যাপ, এই ইউরিনারি অ্যানায়ন গ্যাপের মধ্যে আমরা বলেছিলাম যে ব্লাড, ইউরিন মানে বডির যে কোনো কিছু অলওয়েজ ইলেকট্রিক্যাল নিউট্রালিটি পছন্দ করে। আমরা কি বলেছি? বডির সব কিছু অলওয়েজ ইলেকট্রিক্যাল নিউট্রালিটি পছন্দ করে। যেমন ধরুন আমরা ইউরিনের মধ্যে, ইউরিন মেনলি কন্টেন্স, ইউরিনের মধ্যে মেনলি থাকে হলো সোডিয়াম ক্লোরাইড, থাকে হলো পটাশিয়াম ক্লোরাইড, থাকে হলো অ্যামোনিয়াম ক্লোরাইড। বুঝা গেল? থাকে হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড। ওকে ওকে, তাহলে আমরা যদি এই কথাগুলোকে দেখে দেখেন, এর মধ্যে পজিটিভ চার্জ কারা? এই সোডিয়াম পজিটিভ চার্জ, পটাশিয়াম পজিটিভ চার্জ, অ্যামোনিয়াম পজিটিভ চার্জ, তারা নেগেটিভ চার্জ, তাই না? তার মানে আমি যদি ইউরিনের যদি অ্যানায়ন গ্যাপটা বলি তাহলে মানে কি হবে? আমরা কিন্তু বলি মানে হচ্ছে এই যে সোডিয়াম প্লাস পটাশিয়াম প্লাস অ্যামোনিয়াম, এগুলো সব কি পজিটিভ চার্জ? সব পজিটিভ চার্জ না? সব পজিটিভ চার্জ, সমান সমান ক্লোরাইড। ঠিক আছে? তাহলে এই যে ইউরিনারি অ্যানায়ন গ্যাপ, তার মানে তারা এবং সরি সরি সরি, এটা এমন হবে, হ্যাঁ এটা তো এমনই ছিল তো, সরি আমি আমি কেন কাটলাম? সোডিয়াম প্লাস পটাশিয়াম প্লাস অ্যামোনিয়াম মিলে কার সমান হবে? এই সবগুলো পজিটিভ মিলে কার সমান হবে? নেগেটিভের সমান হবে। আমরা কিন্তু বলেছি ইউরিন অলওয়েজ ট্রাই টু স্টে ইন নিউট্রাল স্টেট। তাহলে পজিটিভ এবং নেগেটিভ চার্জ অলওয়েজ উইল বি ইকুয়াল। ওকে, তাহলে আপনি খেয়াল করে দেখেন তো, সোডিয়াম
প্লাস পটাশিয়াম, আপনি যদি এটা ঐকিক নিয়ম করেন মাইনাস ক্লোরাইড সমান সমান মাইনাস, এটা হয় কি না? এটা হয়। তাহলে অ্যানায়ন গ্যাপ সমান সমান কি জিনিস? সমান সমান হচ্ছে মেজার্ড ক্যাটায়ন মাইনাস মেজার্ড অ্যানায়ন, তাই না? তার মানে দেখেন এটা হলো এই দুটো হলো মেজার্ড অ্যানায়ন, সরি মেজার্ড ক্যাটায়ন, এটা হলো মেজার্ড অ্যানায়ন। মেজার্ড ক্যাটায়ন মাইনাস মেজার্ড অ্যানায়ন সমান সমান মাইনাস NH4 প্লাস। তার মানে এটাকে আমরা কি বলি? সমান সমান ইউরিনারি ইউরিনারি অ্যানায়ন গ্যাপ, তাই না? কি বলি? ইউরিনারি অ্যানায়ন গ্যাপ বলি। তার মানে ইউরিনারি অ্যানায়ন গ্যাপ সমান সমান মেজার্ড ক্যাটায়ন মাইনাস মেজার্ড অ্যানায়ন। ওকে, আমরা খুবই ইন্টারেস্টিং দুটো জিনিস আমরা দেখবেন আপনি অবাক হয়ে যাবেন যে বডি কিভাবে রেসপন্স করছে। দেখুন খেয়াল করে যে কিডনির মধ্যে, চলুন আমরা যদি আপনি যদি এই কথাটা মনে রাখেন, মাথায় রাখেন, তাহলে আপনাকে আমরা এখন জাস্ট একটা কথা দিয়ে আমরা এটা বুঝাই। সেটা হলো ধরেন এটা একটা কালেক্টিং ডাক্টের সেল, ঠিক আছে? কালেক্টিং ডাক্টের সেলের মধ্যে আপনার আমরা জানি এদিক দিয়ে হাইড্রোজেন আয়ন এক্সক্রিট হয়, তাই না? কি হয়? হাইড্রোজেন আয়ন এক্সক্রিট হয়। আমি আসলে এটা একটা বোকার মতো চিত্র ডাকলাম, ফিগারটা আসলে একটু অন্যভাবে আঁকা উচিত। ধরুন এই আমি কালেক্টিং এটাকে এত বড় করে আঁকলাম, এখানে কি রিলিজ হবে? হাইড্রোজেন আয়ন রিলিজ হয়। এই হাইড্রোজেন আয়ন আর এদিক দিয়ে এই যে ফিল্টার আছে না, ফিল্ট্রেট, এদিক দিয়ে আপনার আসা হলো বিভিন্ন জিনিসপত্র এদিক দিয়ে আসতেছে। এই যে হাইড্রোজেন আয়ন লুমেন, এটা হলো লুমেন, লুমেনের মধ্যে হাইড্রোজেন আয়ন আসলো। এই হাইড্রোজেন আয়নটা এই অ্যামোনিয়ার সাথে রিয়াকশন করে। অ্যামোনিয়া, প্রশ্ন হলো অ্যামোনিয়াটা কোন জায়গা থেকে আসে? অ্যামোনিয়াটা আসে হলো এখান থেকে, এই সেল থেকে অ্যামোনিয়া রিলিজ হয়। ভাইয়া অ্যামোনিয়া যে রিলিজ হয় আমি তো বুঝলাম না, কি বললেন অ্যামোনিয়া রিলিজ হয়? আমার তো মাথায় ঢুকতেছে না। ওকে চলেন আমরা একটু পেছনে ফিরে যাই। এই যে পিসিটির সেল, পিসিটির সেলগুলো, এই পিসিটির সেলের মধ্যে আপনাকে এই জিনিসটা বায়োকেমিস্ট্রির জন্য ভেরি হাই এল্ড, এই জিনিসটা আপনার হচ্ছে এই রেনাল ফিজিওলজির অ্যাসিড বেস ডিসঅর্ডার বোঝার জন্য ভেরি হাই এল্ড, ঠিক আছে? যেমন ধরুন এই পিসিটির সেলগুলো টিউবুলার সেল, ওকে, পিসিটির সেলগুলো থেকে এই জায়গার মধ্যে একটা একটা অ্যামাইনো অ্যাসিড আছে, নাম হলো গ্লুটামিন। গ্লুটামিন, এই গ্লুটামিন থেকে গ্লুটামিনেজ, গ্লুটামিনেজ এই এনজাইমের মাধ্যমে কি তৈরি হয়? তৈরি হয় গ্লুটামেট। গ্লুটামেট, এখন এই রিঅ্যাকশনের সময় একটা অ্যামোনিয়াম আয়ন তৈরি হয়, NH4 অ্যামোনিয়াম। এই গ্লুটামেট থেকে পরবর্তীতে আবার গ্লুটামেট ডিহাইড্রোজেনেজ, GDH, গ্লুটামেট ডিহাইড্রোজেনের মাধ্যমে তৈরি হয় আলফা কিটো কিটো গ্লুটারেট, ঠিক আছে? এই রিঅ্যাকশনে আবার আরেকটা অ্যামোনিয়াম তৈরি হয়, NH4। এগুলো লুমেনে রিলিজ হবে। কোথায় রিলিজ হবে? লুমেনে রিলিজ হবে। বাস, তাহলে লুমেনের মধ্যে কে আছে? অ্যামোনিয়াম আয়ন আছে, অ্যামোনিয়াম। এগুলো আসলে মানে আস্তে আস্তে এদিক দিয়ে আসবে। খেয়াল করে দেখুন এবার আসতেছে। আসার সময় খুব মনোযোগ দিয়ে খেয়াল করেন, আসার সময় এই যে অ্যাসেন্ডিং লিম্বের যে সেলগুলো আছে, অ্যাসেন্ডিং লিম্বের সেলের ভিতরে অ্যামোনিয়াম ঢুকে যাবে। কি ঢুকবে? অ্যাসেন্ডিং লিম্বের ভিতরে অ্যামোনিয়াম আয়নটা অ্যাসেন্ডিং লিম্বের ভিতরে ঢুকবে, NH4, ঠিক আছে? অ্যামোনিয়াম থেকে এখানে তৈরি হবে হাইড্রোজেন আয়ন, হাইড্রোজেন আয়ন এখানে তৈরি হবে হচ্ছে অ্যামোনিয়া, NH3। এই অ্যামোনিয়াটা কোথায় আসবে? মেডুলারি ইন্টারস্টিশিয়ামে আসবে। আই এম শিওর অল অফ ইউ নো হোয়াট ইজ মেডুলারি ইন্টারস্টিশিয়াম, আমি আর নতুন করে বলতে চাই না। এই মেডুলারি ইন্টারস্টিশিয়াম থেকে সে ঢুকবে কোথায়? ঢুকবে হলো কালেক্টিং যে ডাক্ট আছে, এই কালেক্টিং ডাক্টের মধ্যে অ্যামোনিয়াটা ঢুকবে, NH3। এই অ্যামোনিয়াটা এইভাবে এখানে রিলিজ হবে। বাস, তাহলে কালেক্টিং ডাক্ট থেকে হাইড্রোজেন আয়ন রিলিজ হচ্ছে, আবার কালেক্টিং ডাক্ট থেকে অ্যামোনিয়া রিলিজ হচ্ছে, ঠিক আছে? ওকে,
ভাইয়া এই যে হাইড্রোজেন আয়ন রিলিজ হচ্ছে, সে কোত্থেকে রিলিজ হচ্ছে? সে রিলিজ হলো এইভাবে, তাই না? কার্বন ডাই অক্সাইড প্লাস ওয়াটার, তারা মিলে তৈরি করে হলো কার্বনিক অ্যাসিড, তাই না? এই দুজনে মিলে কি তৈরি করবে? H2CO3। এখান থেকে তৈরি হবে হলো হাইড্রোজেন আয়ন, এখান থেকে তৈরি হবে হচ্ছে বাইকার্বনেট। এই বাইকার্বনেটটা ব্লাডে যাবে, এই হাইড্রোজেন আয়নটা লুমেনে রিলিজ হবে। বাস, তারা দুইজনে মিলে বন্ধু এবং বান্ধবী পেয়ে গেল। তারা দুইজনে মিলে তৈরি করবে কি? NH4+ আয়ন। এদিক দিয়ে ফিল্ট্রেটের মাধ্যমে কে আসতেছে? ক্লোরাইড। বাস, সে কি করবে? অ্যামোনিয়াম ক্লোরাইড আয়ন হিসেবে সে ইউরিন দিয়ে বের হয়ে যাবে। এই জিনিসটাকে আমরা কি বলি? এই যে ঘটনাটা কি বাফার বলি? কি বাফার? কি বাফার? অ্যামোনিয়া বাফার। ভেরি গুড, অ্যামোনিয়া বাফার, ভেরি গুড, অ্যামোনিয়া বাফার বলি। আচ্ছা, আপনাদের কি একটু জানতে ইচ্ছে করতেছে না? ভাইয়া ইউরিনে তো আরেকটা বাফার আছে, ফসফেট বাফার, আমরা পড়ছি ছোটবেলায়। একটু বলেন না প্লিজ। কেউ কারো জানতে ইচ্ছে করতেছে না? নাকি কারো জানতে ইচ্ছে করতেছে না? বলেন না, জানতে ইচ্ছে না করলে আমি বলবো না। এটা দিয়ে কিন্তু ভাই ইওয়ার্ল্ডের প্রশ্ন আছে। ইওয়ার্ল্ডে কিন্তু এটা দিয়ে প্রশ্ন আছে, বুঝতে হবে যে ইউরিনারি বাফারে ফসফেটটা বাফার কি জিনিস। কার ক্লিয়ার আছে কনসেপ্ট? তাকে আমরা একটা হাততালি দিতেই পারি যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে। এই আফরিন আপু কি আছে আমাদের সাথে? আফরিন আপু? জি ভাইয়া। হ্যাঁ, ওকে। আফরিন আপু কেন ডাক দিলাম? আপু ওই দিন জানতে চাইছিল ভাইয়া ফসফেট বাফারটা একটু কি জিনিস। চলুন আমরা এখানে দেখি। সেটা হলো, আমরা জানি এই যে ফিল্ট্রেশন হয়, এখানে কে থাকে বাবা? ফসফেট থাকে, ঠিক আছে? এই পিসিডি সেল দিয়ে কে রিলিজ হয়? আবার হাইড্রোজেন আয়ন রিলিজ হবে। সোডিয়াম হাইড্রোজেন কাউন্টার ট্রান্সপোর্ট দিয়ে সোডিয়াম অ্যাবজর্ব হবে, হাইড্রোজেন রিলিজ হবে, ঠিক আছে? এই হাইড্রোজেন এখানে বাইন্ড করবে, HPO4 এর সাথে বাইন্ড করবে। আবার আরও যদি আরেকটা হাইড্রোজেন বাইন্ড করে, তাহলে হয়ে যাবে H2PO4। আপনার এই ইউরিনের মধ্যে এই HPO4ও থাকে, H2PO4ও থাকে, অর্থাৎ অর্থাৎ এরকম থাকে HPO4 এবং H2PO4। এইভাবে আপনার এই লুমেনের ফ্লুইডের মধ্যে এই জিনিসটা থাকে। যখন যখন এইভাবে নিচের দিকে নামে, সে কিছু কিছু তো সে তো ফসফেট, তো কিছু সোডিয়াম ফসফেট কো ট্রান্সপোর্টারের মাধ্যমে ফসফেট কিছু অ্যাবজর্ব হয়, আর কিছু জিনিস এই সিস্টেমে থাকে। তাহলে HPO4 এবং H2PO4 এভাবে নিচের দিকে নামতেছে। ওকে, নামতেছে, নামতে 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 দেখেন যাচ্ছে নিচের দিকে, ঠিক আছে? যাচ্ছে। খেয়াল করে দেখুন, আমরা এখানে কি বলেছিলাম? হাইড্রোজেন আয়ন রিলিজ হবে, হাইড্রোজেন আয়ন, তাই না? কিছু হাইড্রোজেন আয়ন অ্যামোনিয়ার সাথে বাইন্ড করবে, NH3। আবার কিছু হাইড্রোজেন আয়ন কি করবে? হাইড্রোজেন আয়ন কি করবে জানেন? সে হলো এই যে HPO4, তার সাথে বাইন্ড করবে। বাইন্ড করার মাধ্যমে সে কি তৈরি করবে? তৈরি করবে হচ্ছে H2PO4। বাস, এই H2PO4 ইউরিন দিয়ে বের হয়ে যাবে। তাহলে দেখেন, খেয়াল করে, আপনার বডি থেকে যে ইউরিন দিয়ে অ্যাসিড বের হয়, কিভাবে বের হয়? এই H2PO4 এর মাধ্যমে বের হয়, আবার অ্যামোনিয়াম ক্লোরাইডের মাধ্যমে বের হয়। বলেছিলাম না আমরা একটু আগে? অ্যামোনিয়াম ক্লোরাইড হিসেবেও হাইড্রোজেন আয়নটা বের হবে, মানে অ্যাসিড বের হবে। আবার হচ্ছে এই ফসফেট হিসেবেও, মানে ফসফরিক যেটা H2PO4, সেটা হিসেবেও ইউরিন দিয়ে হাইড্রোজেন আয়ন বের হবে। আমার প্রশ্ন হচ্ছে, খুব বেসিক একটা প্রশ্ন, সেটা হলো, আচ্ছা, এই যে হাইড্রোজেন আয়নগুলো বের হলো, আচ্ছা, ইউরিন দিয়ে সরাসরি তো হাইড্রোজেন আয়নগুলো বের হতে পারতো, তাই না? ইউরিন দিয়ে এই হাইড্রোজেনগুলো সরাসরি বের হয়ে যেতে পারতো। প্রশ্ন হলো, এই যে অ্যামোনিয়ার দরকারটা কি এখানে? মানে অ্যামোনিয়াম ক্লোরাইড হিসেবে কেন বের হচ্ছে? H2PO4 হিসেবে কেন ইউরিন দিয়ে বের হচ্ছে? আমার প্রশ্ন হচ্ছে এটা, কে বলতে পারে? ভেরি ইন্টারেস্টিং, ভেরি ইন্টারেস্টিং। টক্সিক। শোনেন, এদিক দিয়েও কিন্তু ভাই হাইড্রোজেন আয়ন বের হয়, এদিক দিয়ে প্রচুর হাইড্রোজেন আয়ন বের হয়, মানে ইউরিন দিয়ে। ধরেন এখানে যদি আপনি ইউরিন দেখেন, এখানে হাইড্রোজেন আয়ন আছে, এখানে H2PO4 আছে, এখানে অ্যামোনিয়াম ক্লোরাইডও আছে। এখানে তো হাইড্রোজেন আয়নও আছে, অবশ্যই আছে, শুধু যে মানে মানে এই হাইড্রোজেন আয়ন তো এখানে আছে। তাহলে সবগুলো সবগুলো হাইড্রোজেন আয়ন এইটা হিসেবে বের হলো, অসুবিধা কী ছিল? আমি এটা নাই, ধরেন এগুলো নাই, সব হাইড্রোজেন আয়ন এখানে।
তাহলে H+ তো টক্সিক, এই টক্সিক বলে সে হলো এই কিছু পরিমাণ হাইড্রোজেন আয়ন বের হয়। তাহলে বাকি হাইড্রোজেন আয়নগুলো কেন অ্যামোনিয়াম ক্লোরাইড হিসেবে বের হতে হবে? সামির আপুর আনসারটা কিছুটা ঠিক আছে, কিছুটা ঠিক আছে। অ্যামোনিয়া টক্সিক, অ্যামোনিয়া টক্সিক, আমি অ্যামোনিয়া নাই করে দিলাম, অ্যামোনিয়া নাই, অ্যামোনিয়া দরকার নাই। অ্যামোনিয়া টক্সিক ঠিক আছে, কিন্তু অ্যামোনিয়া দরকার না, আমি অ্যামোনিয়া এখান থেকে এই ইউরিন দিয়ে বের করবো না। তাহলে অ্যামোনিয়া পিএইচ কমে গেলে স্টোন তৈরি হবে বেশি। চলেন আমরা কিছু মানে আপনাদের হাইপোথেটিক্যাল কথাবার্তা হচ্ছে, আমরা হলো বুকিশ নলেজে আমরা চলে যাই, কনসেপ্টে চলে যাই, ঠিক আছে? ধরুন এটা হলো কালেক্টিং ডাক্ট, আর এই দিক দিয়ে হলো আসতেছে অ্যাসেন্ডিং লিম্ব দিয়ে নিচের দিকে আসতেছে, ঠিক আছে? নর্মালি আপনাকে মনে রাখতে হবে সেটা হলো আপনার বডি থেকে প্রতিদিন প্রায় 70 মিলিমোল অ্যাসিড ইউরিন দিয়ে বের হয়। পরিষ্কার, 70 মিলিমোল অ্যাসিড ইউরিন দিয়ে বের হয়। ওকে, সেটা হচ্ছে যে এই যে কালেক্টিং ডাক্টের সেল বা কালেক্টিং ডাক্টের সেল, আমি একটা সেল বা দুইটা সেল রাখলাম দুই পাশে, সেটা হলো আমরা জানি যে মানে পিএইচ, সেলের পিএইচ যেটা, এই সেলের পিএইচ কত, সেলের আশেপাশের পিএইচ কত, 7.4। এই ইন্ট্রাসেলুলার পিএইচ কত? ওকে, এই যে পিএইচ যে আমরা বলি 7.4, এই 7.4 পিএইচে ইন্ট্রাসেলুলার মানে আচ্ছা ইন্ট্রাসেলুলার পিএইচ কত জানেন কেউ? ইন্ট্রাসেলুলার পিএইচ কে বলতে পারে? বাইরে কম না। ইন্ট্রাসেলুলার পিএইচটাকে আমরা হচ্ছে 7.4ই বলি। আসলে ইন্ট্রাসেলুলার পিএইচটা আমরা কখনো ওইরকমভাবে মানে ইয়ে করতে পারি না, মাপতে পারি না। তো আমরা অ্যাজ এ হোল বাহিরের পিএইচটা দিয়ে আমরা ধরে নিই যে ইন্ট্রাসেলুলার পিএইচটাও এরকম 7.4। তো ইন্ট্রাসেলুলার পিএইচ আলাদাভাবে কীরকম বলে কি না, ইন্ট্রাসেলুলার পিএইচটাও 7ই, ঠিক আছে? মানে 7.4। এখন ইন্ট্রাসেলুলার পিএইচ যখন 7.4, তখন আপনার হচ্ছে তখন হচ্ছে যে হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশন কতটা খেয়াল করে দেখুন। হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশন উইদিন, আচ্ছা আমি যদি আপনাকে প্রশ্ন করি এখানে, মাইক্রোমোল, ন্যানোমোল, মিলিমোল, এটা 1 2 3, কে বড় আর কে ছোট লিখেন তো? সবার ছোট কে? 1 স্মল 3 বড়, মানে মাইক্রোমোল সবার ছোট, আর হচ্ছে ইয়ে বড় ন্যানোমোল সবার ছোট। ন্যানো 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 সবার ছোট হলো ন্যানোমোল। ওকে, আপনি খেয়াল করে দেখুন এই কালেক্টিং ডাক্টের সেলের পিএইচ যখন 7.4, তখন কালেক্টিং ডাক্টের সেলের ভিতরে হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশন থাকে হলো 40 ন্যানোমোল। পরিষ্কার, 40 ন্যানোমোল পার লিটারের কনসেন্ট্রেশন হিসেবে এই ইন্ট্রাসেলুলার হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশন থাকে, ঠিক আছে? এই হাইড্রোজেন আয়নটা এদিক দিয়ে বের হয়। হাইড্রোজেন আয়ন যখন এদিক দিয়ে বের হবে, তখন এই যে লুমিনাল ফ্লুইডের পিএইচ কমতে থাকে। খেয়াল করে দেখুন এই যে লুমিনাল ফ্লুইড যেটা অলরেডি আসলো, মানে অ্যাসেন্ডিং লিম্ব এই যে উপর দিকে উঠতেছে, এবং এটা কোথেকে আসলো? আলটিমেটলি আসলো হলো এই ইয়ে থেকে, তাই না? আপনার হলো পিসিটি থেকে। এই পিসিটি আলটিমেটলি অ্যাসেন্ডিং লিম্ব, তারপর হলো ডিসিটি এরপর হলো আপনার আসলো কোথায়? কালেক্টিং ডাক্টে। এই যে বোমেন্স ক্যাপসুল, এই ফ্লুইডের পিএইচ কত? বোমেন্স ক্যাপসুলের ফ্লুইডের পিএইচ, বোমেন্স ক্যাপসুলের ফ্লুইডের পিএইচ কত?
7.4, ঠিক কিনা? বোম্যান্স ক্যাপসুলের পিএইচ এবং অসমোলারিটি জাস্ট সেম অ্যাজ প্লাজমা, তাহলে এখানকার পিএইচ হলো 7.4। এই ফ্লুইডটা যখন নিচের দিকে নামে, যখন পিসিডি ক্রস করে, খেয়াল করে দেখুন, যখন পিসিডি ক্রস করে বা যখন এভাবে উপর দিকে ওঠে, তখন এই ফ্লুইডের পিএইচ হয়ে যায় 6.8। তার মানে এই ফ্লুইডটা একটু অ্যাসিডিক না অ্যালকালি? অবশ্যই অ্যাসিডিক, তাই না? এই যে এখানে যে ফ্লুইডটা আসলো তার পিএইচ হলো 6.8, ঠিক আছে? এই 6.8 ফ্লুইডটা যখন এখানে নামে, যখন নিচের দিকে নামে, তখন হলো এদিক দিয়ে আবার হাইড্রোজেন আয়ন রিলিজ হয়। আবার কি হয়? হাইড্রোজেন আয়ন রিলিজ হয়, ঠিক আছে? এখন খেয়াল করে দেখুন, এই 6.8 হলো অলরেডি এই ফ্লুইডটা হলো অ্যাসিডিক, তার মধ্যে যখন আরও হাইড্রোজেন আয়ন অ্যাড হবে, এই ফ্লুইডটা কি হবে? আরও অ্যাসিডিক হবে। অ্যাসিডিক হতে হতে তার লেভেলটা এই পর্যন্ত আসতে পারবে, সর্বনিম্ন। তাহলে কে বেশি অ্যাসিডিক? 4.5 বেশি অ্যাসিডিক নাকি হলো 6.8 বেশি অ্যাসিডিক? অবশ্যই 4.5 বেশি অ্যাসিডিক। ভাইয়া, ফ্লুইডটা আসলো 6.8, হয়ে গেল 4.5 কিভাবে? ওই যে কালেক্টিং ডাক্ট থেকে হাইড্রোজেন আয়ন রিলিজ হয়েছে, এই জন্য 4.5 হয়েছে, তাই না? পিএইচটা কমে গেছে, মানে অ্যাসিডিক হয়েছে। ওকে, যখন 4.5 হয়, খুব মনোযোগ দিয়ে খেয়াল করেন, আমি যদি বলি ইউরিনারি ফ্লুইডের পিএইচ যখন 4.5, তখন এই জায়গার কনসেন্ট্রেশন খেয়াল করে দেখুন, এই লুমিনাল ফ্লুইডের মানে হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশন থাকে হলো 40 মাইক্রোমোল পার লিটার। যখন ইউরিনারি ফ্লুইডের পিএইচ 4.5, তখন তার এই হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশন থাকে 40 মিলিমোল মাইক্রোমোল পার লিটার। আর এই কালেক্টিং ডাক্টের সেলের ভিতরে হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশন কত? 40 কত? ন্যানোমোল পার লিটার। তাহলে এটা হলো 1, এটা হলো 2, কে বড়? 1 বড় না 2 বড়? অবশ্যই 2 বড়, মানে ইউরিনারি ফ্লুইডের মধ্যে 40 মাইক্রোমোল আছে, হাইড্রোজেন আয়ন আছে। এবং আপনি যদি বাংলায় প্রকাশ করেন, কথায় প্রকাশ করেন, আপনার এই ফ্লুইডের হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশন এই কালেক্টিং ডাক্টের চেয়ে 1000 গুণ বেশি, 1000 টাইমস বেশি। যখন ইউরিনের পিএইচ যখন 4.5-এ চলে আসে, তখন এত বেশি ইউরিনারি হাইড্রোজেন আয়ন যে কালেক্টিং ডাক্ট থেকে আর হাইড্রোজেন আয়ন আসতে পারে না। কথাকে আমি বোঝাতে পেরেছি? কারণ আমরা 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 তো একটা জানি যে কোনো জিনিস হায়ার কনসেন্ট্রেশন থেকে লোয়ার কনসেন্ট্রেশনে যায়, জানি না এটা আমরা? তাহলে এখানে এই গ্রেডিয়েন্টটা এত বেশি যে লুমেনের মধ্যে এত বেশি হাইড্রোজেন যে এই কালেক্টিং ডাক্ট থেকে হাইড্রোজেন আয়ন আর রিলিজ হতে পারে না, এত বেশি হাইড্রোজেন। তাহলে দেখুন খেয়াল করে যে লুমিনাল ফ্লুইডের হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশন কত? 40 মাইক্রোমোল পার লিটার, তাই না? পার লিটার, তার মানে প্রতি লিটারে 40 মাইক্রোমোল আপনার ইউরিন দিয়ে বের হবে, ইউরিন, ঠিক কিনা? ইয়েস অর নো? আপনি যদি প্রতিদিন 1 লিটার যদি আপনার ইউরিন তৈরি হয়, তাহলে আপনার এই 1 লিটারে প্রতিদিন 40 মাইক্রোমোল অ্যাসিড বের হবে। ট্রু অর ফলস? লেখেন, তাড়াতাড়ি লেখেন। ট্রু, ভেরি গুড। আপনি ডেইলি অন অ্যান অ্যাভারেজ কতটুকু ইউরিন তৈরি করেন? ইউরিন আপনার হয় 1.5 লিটার না? 1.5 লিটার কিনা? 1.5 লিটার। তাহলে ভাই 1 লিটারে হলো 40 কি বলে মাইক্রোমোল, ঠিক আছে? তাহলে 1.5 লিটারে কত মাইক্রোমোল? 1 লিটারে 40 মাইক্রোমোল, 1.5 লিটারে 1.5 লিটার হলো 60 মাইক্রোমোল আপনি অ্যাসিড বের করতে পারবেন। খুব মনোযোগ দিয়ে খেয়াল করেন, আপনি ডেইলি 60 মাইক্রোমোল অ্যাসিড আপনি ইউরিন দিয়ে বের করতে পারতেছেন। আপনার বডিতে
আমরা বলেছিলাম যে কিডনি দিয়ে ডেইলি কতটুকু অ্যাসিডের এক্সক্রিশন হয়, কতটুকু কতটুকু 70 মিলিমোল। মিলিমোল মিলিমোল মাইন্ড ইট, মিলিমোল কত বেশি। তাহলে আপনি হিসাব করে দেখলেন যে ইউরিন দিয়ে এই হাইড্রোজেন আয়ন বের হয় 60 মাইক্রোমোল। মাইক্রোমোল, আপনি এই 70 মাইক্রোমোল তাহলে কিভাবে বের করবেন? আপনি এই 70 মাইক্রোমোলকে যদি আপনি হাইড্রোজেন আয়ন আকারে যদি ইউরিন দিয়ে বের করতে যান, তাহলে আপনার এই ব্লাডার, ইউরেটার, নেফ্রনের লুমেন, কালেক্টিং ডাক্তার সেল সব জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে। মনে হবে যেন ইউরিন দেখে আগুন বের হচ্ছে, এত এসি, তাই না? দেখেন কোথায় 60 মাইক্রোমোল আর কোথায় 70 মিলিমোল, অনেক বেশি, অনেক অনেক বেশি এসিড এখানে। এই এসিড যদি আপনি হাইড্রোজেন আয়ন আকারে ইউরিন দিয়ে বের করেন, তাহলে আপনার কিন্তু মানে জ্বলে পুরো অঙ্গার হয়ে যাবে, জীবনটাই একেবারে বেদনা। তখন দেখা যাবে যে মানুষের মধ্যে, ধর যদি এমন হইতো যে খালি আগুন বের হচ্ছে ইউরিন দিয়ে, ইউরিন আগুন বের হচ্ছে, যখন মনে করেন মানে মানে গ্যাসের চুলা জ্বালানোর জন্য এই মানে ম্যাজ লাইট বা হচ্ছে দিয়াশ লাইটের ম্যাজ লাইট বা হচ্ছে মানে গ্যাস লাইটের পরিবর্তে একটু কি ইউরিন ঢালতো, আগুন আগুন জ্বলে যেত ধপ করে। ঠিক আছে, তখন মানে মেজর কোম্পানিগুলো বা হচ্ছে ম্যাচ কোম্পানিগুলো বা হচ্ছে এই যে গ্যাস লাইটের কোম্পানিগুলো তখন আসলে আর টিকতো না। আবার ধরুন যারা সিগারেট খায়, সিগারেটের পরিবর্তে ধরুন বলে এই দোস্ত গ্যাস লাইট আছে, আমি কি করলাম, ওরে একটু মানে ওর মুখের মধ্যে একটু ইউরিন দিলাম, না ইউরিন নেই, ইউরিন লাগা, তাহলে কি হবে? সিগারেট জ্বলে উঠবে। তাই না? যে চাইলো গ্যাস লাইট, আমি দিলাম তারে মূত্র। ওকে, তাহলে কি হবে, কি হওয়া দরকার সেটা হলো আপনি ঠিক ওই 70 মিলিমোল বের করবেন ইউরিন দিয়ে, কিন্তু সেটাকে নরম ফর্মুলাতে। কিভাবে? এই যে কালেক্টিং ডাক্ট, আপনি এদিক দিয়ে কি করলেন, 60 মাইক্রোমোল হাইড্রোজেন আয়ন বের করলেন, আর বাকি বাকি যে মনে করেন 69 মিলিমোল, 69 পয়েন্ট কত হবে, 69.4 না, 69.4 মিলিমোল আপনি বের করবেন কিভাবে? তাহলে এই বের করার এই 69.4 মিলিমোল হাইড্রোজেন আয়ন বের করার জন্য আপনার এদিক দিয়ে অ্যামোনিয়া লাগবে, এদিক দিয়ে হলো, সরি, এদিকে উপর দিক দিয়ে কি আসবে, বাইফসফেট আসবে। তারা কি করবে, এই যে এই অ্যাসিডগুলো তার সাথে যুক্ত করবে, এই অ্যাসিডগুলো তার সাথে যুক্ত হবে, দেখেন পরে এগুলো আবার বের হয়ে যাবে ইউরিন দিয়ে। তার মানে আপনার ইউরিন দিয়ে এইগুলোকে বাফার না, সে কি করলো, এটাকে বাফার হিসেবে কাজ করলো। এইটাই হলো ইউরিনারি বাফার, অ্যামোনিয়া বাফার, ফসফেট বাফার, অ্যামোনিয়া বাফার, ফসফেট বাফার। এই সজীব ভাই কি সিগারেট টিগারেট খায় নাকি? সজীব ভাই, সজীব ভাইয়ের গায়ে লাগছে যে আয় হায় রে, চাইলাম গ্যাস লাইট, আমার দিল হলো ইউরিন। কি হলো বিষয়টা? যারা বিড়ি খায় ওদেরকে ইউরিন দিয়ে দিবেন, মানে যারা ওদেরকে গ্যাস লাইট দিবেন, মানে গ্যাস লাইটের পরিবর্তে ইউরিন দিবেন, না তুই হলো ইয়ে কর। ওকে, তাহলে এটা হলো ইউরিনারি বাফারের এক্সাম্পল, যে আপনার ইউরিনারি বাফারের মধ্যে H2PO4 থাকবে, অ্যামোনিয়াম থাকবে, অ্যামোনিয়ামটা থাকবে ক্লোরাইড হিসেবে। এখন আপনি আছেন ভাই, ইউরিনারি অ্যানায়ন গ্যাপের সাথে তার রিলেশনটা হলো, খেয়াল করে দেখুন, খুব মনোযোগ দিয়ে খেয়াল করে দেখুন, এই সেল যদি বেশি বেশি অ্যাসিড বের হয়, যদি বেশি বেশি অ্যাসিড বের হয়, ঠিক আছে, তাহলে আপনার বডিতে কোনো কারণে যদি এই অ্যাসিড বেশি বেশি ইউরিনে আসে, তার মানে কি হবে, অ্যামোনিয়াম ক্লোরাইড বেশি থাকবে কিনা? অ্যামোনিয়াম ক্লোরাইড কি বেশি থাকবে না কম থাকবে যদি অ্যাসিড বেশি বের হয়? অবশ্যই অ্যামোনিয়াম ক্লোরাইড বেশি হবে। তাহলে চলুন আমরা দেখি, সোডিয়াম মানে ইউরিনারি অ্যানায়ন গ্যাপ সমান সমান সোডিয়াম প্লাস পটাশিয়াম মাইনাস ক্লোরাইড। তাহলে আপনি যখন অ্যামোনিয়াম বেশি বেশি তৈরি করবেন, যখন বেশি বেশি অ্যাসিড রিলিজ হবে, তাহলে কি হবে, বেশি বেশি অ্যামোনিয়াম ক্লোরাইড থাকবে। আপনি যখন ক্লোরাইডটা মাপবেন, ক্লোরাইডটা বেশি পাবেন না, অ্যামোনিয়ামের সাথে ক্লোরাইডটাও বেশি পাবেন। তার মানে এখানে কি হবে, ক্লোরাইডের লেভেলটা বেড়ে যাবে। ক্লোরাইডের লেভেলটা যদি বেড়ে যায়, দেখেন এটার মান কিন্তু এমনিতে -NH4, এটার মান হলো অলওয়েজ মাইনাস। দেখেন এটা কিন্তু অলওয়েজ মাইনাস, ঠিক আছে, অলওয়েজ ইউরিনের মধ্যে সোডিয়াম এবং পটাশিয়ামের দুইটা মিলিত যোগফলের চেয়ে ক্লোরাইডের পরিমাণটা বেশি হয়। এটা নর্মাল ভ্যালুটা হচ্ছে
-20 থেকে -50, এটাই নর্মাল। এখন খেয়াল করে দেখুন, যদি ক্লোরাইডের পরিমাণটা বেড়ে যায় তাহলে এটা আরো বেড়ে যাবে। যদি আরো বেড়ে যায় এটা কি আরো মাইনাস হবে কিনা, মানে মানে মাইনাস ধরেন 70 হতে পারে, -80 হতে পারে, তাই না? তাই কিনা? -80 হতে পারে। আরেকটা ছোট্ট এক্সাম্পল দিই। মনে করুন রেনাল টিউবুলার অ্যাসিডোসিস। রেনাল টিউবুলার অ্যাসিডোসিস রেনাল টিউবুলার অ্যাসিডোসিস কি হয়? এই কিডনি অ্যাসিডকে এক্সক্রিট করতে পারে না। খুব খেয়াল করে, ভেরি ভেরি ইন্টারেস্টিং। কিডনি ইউরিনকে এক্সক্রিট করতে পারে না। যদি কিডনি ইউরিনকে এক্সক্রিট করতে না পারে তাহলে এই ইউরিনের মধ্যে কোনো অ্যাসিড আছে? অ্যাসিড নাই। যদি অ্যাসিড কম থাকে তাহলে এই অ্যাসিডটা কোথায় যাবে? ব্লাডে যাবে, তাই না? সেটা মানে কোথায় চলে যাবে? মানে ব্যাক করে ব্লাডে চলে যাবে। তার মানে ব্লাডে কি হবে? ব্লাডে হবে অ্যাসিডোসিস। এই ব্লাডের অ্যাসিডোসিসটা কেন হলো? ডিউ টু রেনাল প্রবলেম। আমরা এটাই কি বলি? রেনাল টিউবুলার অ্যাসিডোসিস। তাহলে এই ক্ষেত্রে ইউরিনের মধ্যে অ্যামোনিয়াম ক্লোরাইড কম থাকবে না বেশি থাকবে? রেসপন্স প্লিজ, দ্রুত রেসপন্স করুন। অবশ্যই অ্যামোনিয়াম ক্লোরাইড কি থাকবে? অবশ্যই অবশ্যই। আল্লাহ, সত্যি আপু আমার অজ্ঞান হওয়ার বাকি, আপনি কেন বেশি বললেন? রেনাল টিউবুলার অ্যাসিডোসিস মানে কি? কিডনি অ্যাসিডকে বের করতে পারতেছে না ইউরিন দিয়ে। এই যে পাথর, এই পাথরটা বন্ধ বন্ধ, অ্যাসিড নাই। অ্যাসিড না থাকলে কি অ্যামোনিয়াম তৈরি হবে? অ্যামোনিয়াম ক্লোরাইড। আমরা বলেছি অ্যামোনিয়াম ক্লোরাইড কিভাবে তৈরি হয়? এখানে এদিক দিয়ে অ্যামোনিয়া রিলিজ হয়, অ্যামোনিয়া প্লাস হাইড্রোজেন রিলিজ হয়, দুটা মিলে হবে অ্যামোনিয়াম। তো হাইড্রোজেনই নাই, অ্যামোনিয়াম ক্লোরাইড কোথেকে তৈরি হবে? সত্যি আপু আপনার মাথায় ঢুকছে না? মাথা থেকে হ্যাঁ, মাথা হ্যাং হয়ে গেছে কোনটা? ওকে, জানি না ওনার মাথা খুলছে, উনি রেসপন্স করলে আমরা বুঝতে পারবো। তাহলে অ্যামোনিয়াম ক্লোরাইড কম হবে। তাহলে তাহলে আপনি খেয়াল করে দেখুন, সোডিয়াম ইউরিনারি অ্যানায়ন গ্যাপ সমান সমান সোডিয়াম প্লাস পটাশিয়াম মাইনাস ক্লোরাইড। তাহলে ক্লোরাইড যদি কমে যায় তাহলে সে কি লেস নেগেটিভ হবে নাকি মোর নেগেটিভ হবে? কোনটা? লেস নেগেটিভ আর মোর নেগেটিভ? এখানে হয়েছে মোর নেগেটিভ। মোর নেগেটিভ। এখানে কি হবে? অবশ্যই লেস নেগেটিভ হবে, লেস নেগেটিভ। তার মানে আপনি ইউরিনারি অ্যানায়ন গ্যাপ লেস নেগেটিভ পেয়েছেন কখন? যখন কিডনি ফেলস টু এক্সক্রিট অ্যাসিড। আর আপনি এখানে মোর নেগেটিভ অ্যানায়ন গ্যাপ কখন কেন পেয়েছেন? কারণ কিডনি এক্সক্রিট মোর অ্যাসিড, এই জন্য। তার মানে এটাতে কি ইন্ডিকেট করে হলো আপনার বডির মধ্যে যে অ্যাসিডোসিস আছে সেই অ্যাসিডোসিসটা হলো বডির এন্ডোজেনাস প্রবলেম, মানে বডিতে অন্য কোনো কারণে বডিতে বেশি বেশি অ্যাসিড তৈরি হচ্ছে, সেই অ্যাসিডটা কিডনিতে বের হচ্ছে, এই জন্য আপনি ইউরিনারি অ্যানায়নকে বেশি পেয়েছেন। আর এখানে লেস নেগেটিভ কেন পেয়েছেন? কিডনি নিজেই অ্যাসিডকে বের করতে পারতেছে না, এই জন্য আপনি ইউরিনারি অ্যানায়নটা আপনি লেস নেগেটিভ পেয়েছেন। তার মানে আমরা ইউরিনারি অ্যানায়ন গ্যাপ দিয়ে বুঝতে পারি যে অ্যাসিডোসিসটা কি কিডনির জন্য নাকি অ্যাসিডোসিসটা আপনার হলো মানে বডিতে বেশি বেশি অ্যাসিড তৈরি হচ্ছে। আমরা জাস্ট লাস্ট কথা, আমাদের এই ব্রেকের লাস্ট পয়েন্টে চলে আসছি, একদম লাস্ট পয়েন্টে চলে আসছি ইনশাল্লাহ। আমরা অল্প একটু বলে আমরা শেষ করে মানে ব্রেকটা দিয়ে দেবো। সেটা হচ্ছে যে তাহলে ভাইয়া এখানে আপনি একসাথে যদি রেনাল টিউবুলার অ্যাসিডোসিসটা বলে দেন, আপনি খুব সহজে এখন বুঝে যাবেন যে রেনাল টিউবুলার অ্যাসিডোসিস কি হচ্ছে। ধরুন এই, ঠিক আছে, মনে করুন এই পিসিটির যে সেলগুলো আছে, আমরা জানি এদিক দিয়ে আপনার কি হয়? বাইকার্বনেটের রিঅ্যাবজর্পশন হয়। কি হয়? বাইকার্বনেটের রিঅ্যাবজর্পশন হয়, তাই না? ওকে, কোনো কারণে যদি এই বাইকার্বনেটের রিঅ্যাবজর্পশন কমে যায় তাহলে এই এদিক দিয়ে ফিল্ট্রেশন হয়েছে কি? বাইকার্বনেট, তাই না? তাহলে এখানে কে থাকবে? বাইকার্বনেট থেকে যাবে লুমিনের মধ্যে, এই বাইকার্বনেট এদিক দিয়ে চলে আসবে, ঠিক আছে? বাইকার্বনেট যখন যখন এদিক দিয়ে চলে আসবে, আপনাকে আমি আরেকটু বেসিকে বলি। সেটা হলো আমরা জানি যে এই পিসিডি সেলগুলো দিয়ে এই সোডিয়াম এবং হাইড্রোজেন কাউন্টার ট্রান্সপোর্টের মাধ্যমে সোডিয়াম অ্যাবজর্ব হয়,
হাইড্রোজেন আয়ন বের হয়। এই হাইড্রোজেন আয়ন কি করে, বাইকার্বনের সাথে রিয়াকশন করে। রিয়াকশন করার মাধ্যমে কি তৈরি করবে, তৈরি করবে হচ্ছে কার্বনিক অ্যাসিড। কার্বনিক অ্যাসিড ভেঙে কি তৈরি হবে, কার্বন ডাইঅক্সাইড এবং ওয়াটার। এই কার্বন ডাইঅক্সাইড অ্যাবজর্ব হবে, অ্যাবজর্ব হয়ে এখানে সে কার সাথে রিয়াকশন করবে, ওয়াটারের সাথে। আবার তখন কীভাবে, আলটিমেটলি এভাবে সে কার্বনিক বাইকার্বনেট রিঅ্যাবজর্ব করবে। ঠিক আছে, এখন যদি এই মেকানিজমটা বন্ধ, এই মেকানিজমটা নাই, মনে করেন যদি না থাকে, তাহলে কি হাইড্রোজেন আয়ন বের হবে? হাইড্রোজেন আয়ন যদি বের না হয়, বাইকার্বনের সাথে রিয়াকশন হবে না। রিয়াকশন না হলে কার্বনিক অ্যাসিড তৈরি হবে না, না হলে কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে না, না হলে এই মেকানিজমে বাইকার্বনেটের রিঅ্যাবজর্পশন হবে না। আলটিমেটলি বাইকার্বনেটের রিঅ্যাবজর্পশন হবে না। তাহলে লুমেনে যেই বাইকার্বনেট আসছিল, সেই বাইকার্বনেট এদিক দিয়ে বের হবে। এক নম্বর কথা। দুই নম্বর কথা হলো এই যে এই হাইড্রোজেন আয়ন যদি এক্সক্রিট না হয়, খুব খেয়াল করেন, হাইড্রোজেন আয়ন যদি এক্সক্রিট না হয়, তাহলে কি ভাই সোডিয়াম ঢুকবে? সোডিয়ামও ঢুকবে না। তার মানে এখানে সোডিয়ামও থেকে যাবে। অর্থাৎ লুমিনে এই ফ্লুইডের মধ্যে বাইকার্বনেটও আছে, সোডিয়ামও আছে। এই ফ্লুইডটা যখন এদিক দিয়ে এভাবে যাবে, তখন তারা সাথে করে পানিও টান দিয়ে নিয়ে যাবে। কি করবে? সাথে করে টান দিয়ে পানিও নিয়ে যাবে। ওকে, তাহলে এদিক দিয়ে এই ফ্লুইডটা যখন এদিক দিয়ে এভাবে আসবে, তার মানে এখানে কি বেশি, সোডিয়াম বেশি, বাইকার্বনেট বেশি, ওয়াটার বেশি, তাই না? বেশি। তাহলে বেশি বেশি সোডিয়ামের এদিক দিয়ে আবার রিঅ্যাবজর্পশন হবে। যখন সোডিয়ামের রিঅ্যাবজর্পশন হবে, তার বিনিময়ে কি হবে, পটাশিয়াম বের হবে, তাই না? তার বিনিময়ে কি হবে, পটাশিয়াম বের হবে। ওকে, এবং হাইড্রোজেন আয়নও বের হবে। আমি কি বোঝাতে পারছি না? আমি মনে হয় বোঝাতে পারছি। তাহলে খেয়াল করে দেখুন, এই লোকটার ইউরিনারি পিএইচ, এখানে যে ইউরিন আসলো, ইউরিনারি পিএইচ কি থাকবে? অবশ্যই অ্যাসিডিক। কারণ ভাই এই যে হাইড্রোজেন আয়ন কিন্তু ঠিকই রিলিজ হচ্ছে, এই জন্য ইউরিনারি পিএইচ অবশ্যই থাকবে অ্যাসিডিক। এক নম্বর কথা। দুই নাম্বার কথা হচ্ছে, ইউরিনের মধ্যে আপনি বাইকার্বনেট অনেক বেশি পাবেন। কারণ এই যে বাইকার্বনেট কোনো রিঅ্যাবজর্ব হতে পারে নাই, ইউরিনে আপনি কী পাবেন, বাইকার্বনেট বেশি পাবেন। আবার ইউরিনে আপনি অ্যাসিডও বেশি পাবেন। তাহলে কেমন হয়ে গেল কথাটা ভাইয়া? তাহলে ইউরিনের পিএইচ এখানে কী হবে? ইয়েস, আমরা জানি ইউরিনের পিএইচ ইজ মোস্টলি মেনটেইন বাই কালেক্টিং ডাক্ট। কালেক্টিং ডাক্ট যদি ইনট্যাক্ট থাকে, তাহলে ইউরিনারি পিএইচ মেনটেন অবশ্যই হবে। যেহেতু ইনট্যাক্ট, কালেক্টিং ডাক্টে কোনো প্রবলেম নেই, প্রবলেম আমার এখানে, প্রবলেম আমার কোথায়, এখানে। তাহলে কী হবে, আপনার ইউরিনারি পিএইচ অবশ্যই অ্যাসিডিক হবে। এক নম্বর কথা। দুই নম্বর কথা হলো, এই যে বেশি বেশি বাইকার্বনেট ইউরিন দিয়ে বের হয়ে যাচ্ছে, তাহলে বডি থেকে অ্যালকালি বের হয়ে যাচ্ছে, বডিতে কি হবে, অবশ্যই অ্যাসিডোসিস হবে। যেহেতু রেনাল প্রবলেম, এই জন্য নাম হবে রেনাল টিউবুলার অ্যাসিডোসিস। দুই নম্বর কথা। তিন নাম্বার কথা হচ্ছে, এই লোকের দেখেন এই যে সোডিয়াম এর দিক দিয়ে চলে আসছে, আসার কারণে সোডিয়ামের রিঅ্যাবজর্পশন হবে, তার বিনিময়ে বেশি বেশি পটাশিয়াম চলে আসবে। তাহলে বেশি বেশি পটাশিয়াম ইউরিন দিয়ে চলে আসবে না, ব্লাড থেকে বেশি বেশি পটাশিয়াম ইউরিন দিয়ে চলে আসবে। এই পেশেন্টের কী হবে, হাইপোক্যালেমিয়া হবে। হবে কি হবে না? অবশ্যই হাইপোক্যালেমিয়া হবে। ঠিক আছে। চার নাম্বার হলো, যদি দেখেন খেয়াল করে, সেটা হচ্ছে যে আমরা যে বললাম যে এই যে মানে বাইকার্বনেট এবং সোডিয়ামের সাথে দিক দিয়ে ওয়াটারও চলে আসে, তার মানে ইউরিনে ভাই বেশি বেশি ওয়াটারও লস হবে। যখন বেশি বেশি ওয়াটার লস হবে, তখন আপনার বডিতে হবে হাইপোভোলেমিয়া। কী হবে বডিতে? হাইপোভোলেমিয়া। হাইপোভোলেমিয়ার কারণে কী হবে, রাস সিস্টেম অ্যাক্টিভেট হবে, রেনিন, অ্যানজিওটেনসিন, অ্যালডোস্টেরন সিস্টেম অ্যাক্টিভেট হবে। এই অ্যালডোস্টেরন কী করবে, বেশি বেশি সোডিয়ামকে রিঅ্যাবজর্ব করবে, পটাশিয়ামকে বের করে দিবে, হাইড্রোজেন আয়নকে বের করে দেবে। তার মানে দেখেন কতগুলো মেকানিজম এখানে ইন্টারঅ্যাক্টিভ ওয়েতে কাজ করছে। পরিষ্কার ভাইয়া? হাইপোফসফেটেমিয়া কেন হয়? হাইপোফসফেটেমিয়া এখানে হয় কারণ হলো, আমরা একটা জিনিস পড়েছিলাম, সেটা হলো ফ্যানকোনি সিনড্রোম। ফ্যানকোনি সিনড্রোম মানে কি? মানে হলো এই পিসিটির জেনারেলাইজড প্রবলেম, পুরো পিসিটিতেই প্রবলেম। তাহলে কি হবে, ফসফেটও রিঅ্যাবজর্ব হবে না, সোডিয়ামও রিঅ্যাবজর্ব হবে না, বাইকার্বনেটও রিঅ্যাবজর্ব হবে না। যদি এই প্রবলেমটা, এই রেনাল টিউবুলার অ্যাসিডোসিস যদি ফ্যানকোনি সিনড্রোমের কারণে হয়, তাহলে ইউরিন দিয়ে ফসফেট বের হয়ে যাবে। তার মানে আপনার বডিতে কি হবে, ফসফেটের ডিপ্লেশন হবে, ফসফেট কমে যাবে, ফসফেট ডেফিসিয়েন্সি হবে, কি হবে, হাইপোফসফেটেমিয়া হবে। আর আমরা জানি ফসফেট কমে গেলে কি হয়, হাইপোফসফেটেমিক রিকেটস হয়। দিস ইজ কল্ড
যেহেতু পিসিটির মধ্যে প্রবলেম, নাম হলো প্রক্সিমাল রেনাল টিউবুলার অ্যাসিডোসিস। নাম কি? নাম হলো প্রক্সিমাল রেনাল টিউবুলার অ্যাসিডোসিস। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ইন্টারেস্টিং এবং ভেরি ইম্পর্টেন্ট। লাস্ট আরেকটা আমরা 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 দুইটা পয়েন্ট বলে আমরা শেষ করবো, সেটা হচ্ছে ভাইয়া এই যে টিউবুলগুলো পিসিটি, অ্যাসেন্ডিং লিম্ব, ডিসিটি, ঠিক আছে? এখানে যেটা হচ্ছে যে কালেক্টিং ডাক্ট, আমরা জানি কালেক্টিং ডাক্ট দিয়ে সোডিয়ামের রিঅ্যাবজর্পশন হয়, হাইড্রোজেনের এক্সক্রিশন হয়, পটাশিয়ামের এক্সক্রিশন হয়, সোডিয়াম, ঠিক আছে? এখন ধরেন এটা হলো একটা, এটা আমরা জানি যে এটা হলো ধরেন প্রিন্সিপালস, আমি যে প্রিন্সিপালসের এবং আলফা ইন্টারক্যালের কিছু কথাবার্তা আছে, আমরা এগুলোতে না, যেগুলো খুব সহজ সিম্পল জিনিস। আমরা জানি যে এই যে সব সেল দিয়ে হাইড্রোজেন আয়নের সিক্রেশন হয়, কোনো কারণে যদি এই হাইড্রোজেন আয়নের যে সিক্রেশন, এই মানে সরি এক্সক্রিশন, এই এক্সক্রিশনটা যদি না হয়, তাহলে হাইড্রোজেন আয়ন কোথায় আসবে না? লুমেনে আসবে না। যদি হাইড্রোজেন আয়ন এখানে না আসে, খেয়াল করে দেখুন এই হাইড্রোজেন আয়নটা কোথা থেকে তৈরি হয়? তৈরি হয় এখান থেকে, কার্বন ডাইঅক্সাইড প্লাস ওয়াটার, তারা মিলে তৈরি করে কি? H2CO3। এটা ভেঙে কী তৈরি হয়? হাইড্রোজেন আয়ন, এবং কী তৈরি হয়? বাইকার্বনেট। এই বাইকার্বনেট ব্লাডে অ্যাবজর্ব হবে, এই হাইড্রোজেন আয়নটা এদিক দিয়ে এক্সক্রিট হবে। যদি হাইড্রোজেন আয়ন ঠিকমতো এক্সক্রিট না হয়, তাহলে এই রিঅ্যাকশনটা হবে, এই রিঅ্যাকশন হবে না। তার মানে ব্লাডে বাইকার্বনেটের অ্যাবজর্পশনটাও ঠিকমতো হবে না। পরিষ্কার? তার মানে ব্লাডে বাইকার্বনেট ঠিকমতো যাবে না। যদি ব্লাডে ঠিকমতো বাইকার্বনেট না যায় এবং অ্যাসিডের এক্সক্রিশনও হচ্ছে না, আবার বাইকার্বনেটের জেনারেশনও হচ্ছে না, তাহলে আপনার বডিতে কী হবে? অ্যাসিডোসিস হবে। যেহেতু রেনাল প্রবলেম, রেনাল টিউবুলার প্রবলেম, নাম হবে রেনাল টিউবুলার অ্যাসিডোসিস। ওকে, কোথায় প্রবলেম ভাইয়া? এই ডিস্টাল টিউবুলার প্রবলেম, এই জন্য নাম হবে ডিস্টাল রেনাল টিউবুলার অ্যাসিডোসিস। ওকে ওকে, এখন খেয়াল করে দেখুন যে আমরা যে বলি যে মানে কথাটা আসলে এরকম হবে, কথাটা হবে এরকম যে ইউরিনারি অ্যাসিড এক্সক্রিশন থ্রো কালেক্টিং ডাক্ট ডিক্রিজেস। একেবারে অ্যাবসেন্ট না কিন্তু ভাই, একদম 100% অ্যাবসেন্ট বানালে ঝামেলা আছে। ডিক্রিজ করে, কিন্তু যতটুকুই রিলিজ হয়, খেয়াল করে দেখুন হাইড্রোজেন আয়ন যতটুকু রিলিজ হয়, it is more than enough to produce acidic urine. It is more than enough to produce acidic urine. এই জন্য এই প্রবলেমে যেখানে হাইড্রোজেন আয়ন রিলিজটা কমে যায়, যতটুকুই রিলিজ হয়, ইট ইজ এনাফ টু প্রডিউস অ্যাসিডিক ইউরিন। সরি আমি এখানে না, এটা না, আমি হচ্ছে সরি এখানে একটা গ্রস মিস্টেক হচ্ছে। এটা এই কথাটা হবে হচ্ছে ইয়ের মধ্যে, হাইপারক্যালেমিকের মধ্যে। সরি, এই কথাটা আমি একটু পরে বলতেছি, সরি। এখানে হচ্ছে যে যেহেতু মানে হাইড্রোজেন আয়ন যেহেতু ঠিকমতো রিলিজ হতে পারছে না, সেজন্য আমরা ইউরিনটা পাবো হলো অ্যালকালি ইউরিন পাবো, এবং ইউরিনের পিএইচটা কী থাকবে? মোর দেন 5.5 থাকবে, ঠিক আছে? ওকে, যেহেতু হাইড্রোজেন আয়ন এক্সক্রিট হতে পারছে না, কিন্তু ভাই সোডিয়ামের রিঅ্যাবজর্পশনে তো কোনো প্রবলেম নেই। প্রবলেম আছে কি? প্রবলেম নেই, সোডিয়াম ঠিকই রিঅ্যাবজর্ব হবে। আমরা জানি পজিটিভ চার্জ যখন রিঅ্যাবজর্ব হয়, তার বিনিময়ে এই দুইটা পজিটিভ চার্জ, একটা হলো হাইড্রোজেন, একটা হলো পটাশিয়াম, ইউরিনের লুমেনে চলে আসে। এখন যেহেতু হাইড্রোজেন আসতে পারতেছে না, তার মানে বেশি বেশি পটাশিয়াম ইউরিনের লুমেনে চলে আসবে। আমরা কি পাবো? ইউরিনের মধ্যে বেশি বেশি পটাশিয়াম পাবো, এবং ব্লাডে পটাশিয়াম কম পাবো। যেহেতু হাইড্রোজেন আয়ন এক্সক্রিশন হচ্ছে না, শুধুমাত্র পটাশিয়ামের এক্সক্রিশন হচ্ছে, এই জন্য আমরা ইউরিনে পটাশিয়াম বেশি পাবো, অর্থাৎ ব্লাডে পাবো হাইপোক্যালেমিয়া। ওকে, আরেকটা হচ্ছে আরেকটা হলো এই যে ইউরিনগুলো হচ্ছে আপনার মানে ইউরিনের মধ্যে আমরা কী পাবো? হচ্ছে মানে পটাশিয়াম বেশি পাবো। ওকে, আরেকটা হলো খেয়াল করে দেখুন, এই যে ইউরিনারি পিএইচ বেশি মানে কি? অ্যালকালি ইউরিন, এক নম্বর। 2 নম্বর হলো বডির মধ্যে ক্রনিক অ্যাসিডোসিস। এই যে অ্যালকালি ইউরিন এবং ক্রনিক অ্যাসিড, এই অ্যালকালি ইউরিনে ক্যালসিয়াম ফসফেট প্রেসিপিটেট বেশি করতে পারে।
এই জন্য ক্যালসিয়াম ফসফেট দিয়ে স্টোন হয়। এই যেটা যে ডিস্টাল রেনাল টিউবুলার অ্যাসিডোসিস যেটা, এটার নাম হলো, এটা হলো টাইপ 1 ডিস্টাল রেনাল টিউবুলার অ্যাসিডোসিস। এখানে ক্যালসিয়াম ফসফেট দিয়ে স্টোন হয় কেন? কারণ ইউরিনে থাকে অ্যালকালি, এই অ্যালকালি ইউরিনে আপনার হলো এই ক্যালসিয়াম ফসফেটের প্রেসিপিটেশন হয়, এই জন্য স্টোন হবে। এক নম্বর কথা। 2 নম্বর কথা হলো যখন ক্রনিক অ্যাসিডোসিস হয়, আপনাদেরকে মনে আছে আমি কোনো একদিন বলেছিলাম যে রেনাল প্রবলেমে বা ক্রনিক রেনাল ফেইলিওরে অস্টিওপোরোসিস হয়, মেকানিজম কি? এই প্রশ্নটা মনে আছে কিনা আমি যে করেছিলাম? কার কার মনে আছে? আমি আপনার অনেক কথা বলেছেন, সবার সবার আনসারটাই হয়েছে যে ভাইয়া এখানে কি বলে যে রেনাল অস্টিওডিস্ট্রফি, মানে মানে প্যারাথাইরয়েড হরমোনের মানে হলো ভিটামিন ডি কমে যায়, ক্যালসিয়াম কমে যায়, ফাইব্রোব্লাস্ট গ্রোথ ফ্যাক্টর 23 রিলিজ হয়। এই ফ্যাক্টরগুলো হলো আলটিমেটলি অস্টিওপোরোসিস করে। আমি যেটা জানতে চেয়েছি সেটা হলো রেনাল ফেইলোরে ভাই এই বাফার মেকানিজমের মাধ্যমে অস্টিওপোরোসিস ডেভেলপ করে। ভেরি ইন্টারেস্টিং ভাইয়া, কি ইন্টারেস্টিং আপনি কী পাইলেন? চলুন আমরা ওইটা দেখি। সেটা হচ্ছে আপনার বোনসের মধ্যে একটা জিনিসকে আপনি পেয়েছেন না, ক্যালসিয়াম হাইড্রোক্সি অ্যাপাটাইট পেয়েছিলেন কিনা? ক্যালসিয়াম হাইড্রোক্সি অ্যাপাটাইট। এই ক্যালসিয়াম হাইড্রোক্সি অ্যাপাটাইট যেটা, সে তৈরি হয় কী দিয়ে জানেন? সে তৈরি হয়ে হচ্ছে আপনার এই যে ধরেন ক্যালসিয়াম ফসফেট প্লাস ক্যালসিয়াম প্লাস ওয়াটার, তারা মিলে এগুলো থেকে তৈরি হয়ে হচ্ছে আপনার আলটিমেটলি, আমি যদি একটু নিচে আঁকি, এক মিনিট নিচে যাচ্ছে, ওকে। ক্যালসিয়াম ফসফেট PO4 6 প্লাস ক্যালসিয়াম প্লাস ওয়াটার, তারা মিলে এই রিয়াকশনটা অবশ্যই হলো উভয়মুখী রিয়াকশন। ক্যালসিয়াম 10 ফসফেট 4 PO4 6 হাইড্রোক্সিল 2 প্লাস প্লাস দুইটা হাইড্রোজেন আয়ন এখানে তৈরি হয়, হাইড্রোজেন। ঠিক আছে, খেয়াল করে দেখেন কথাটা, যে আপনার বডিতে যখন মিনারেলাইজেশন হয়, আমরা এটাকেই বলি মিনারেলাইজেশন। এটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি হলো মিনারেলাইজেশন। এইভাবে আপনার বডিতে মিনারেলাইজেশন, আমরা সবাই মুখস্থ করি, হ্যাঁ ক্যালসিয়াম হাইড্রোক্সি অ্যাপাটাইট দিয়ে মিনারেলাইজেশন হয়, ঠিক এই মেকানিজম হয়। ক্যালসিয়াম ফসফেট এগুলো মিলে এই ক্যালসিয়াম হাইড্রোক্সি অ্যাপাটাইট ক্রিস্টাল তৈরি করে এবং দূরে চলে গেছে, এইভাবে তৈরি হয়। খেয়াল করে দেখুন রিয়াকশনটা কি? রিয়াকশনটা হলো উভমুখী রিয়াকশন। যখন ক্রনিক অ্যাসিডোসিস হবে মানে কি হাইড্রোজেন আয়নের পরিমাণ বেশি, তাই না? অ্যাসিডের পরিমাণ বেশি। তাহলে যদি আমরা বলেছিলাম এটা প্রোডাক্ট, এটা হলো সাবস্ট্রেট, এটা হলো প্রোডাক্ট। সাবস্ট্রেটের পরিমাণ যদি বেশি হয় তাহলে রিয়াকশনটা এদিকে যাবে, প্রোডাক্টের পরিমাণটা যদি আবার বেশি হয়ে যায় তাহলে রিয়াকশন এদিকে চলে আসবে। এই জন্য আমরা বলি উভমুখী রিয়াকশন। যদি হাইড্রোজেন আয়নের পরিমাণ বেশি হয়, ক্রনিক অ্যাসিডোসিস যেমন ধরুন রেনাল ফেইলিওর বা রেনাল টিউবুলার অ্যাসিডোসিস, এই যে হাইড্রোজেন আয়ন বেশি, তাহলে এই রিয়াকশনটা কোন দিকে যাবে? এদিকে চলে আসবে। এই যে এদিকে চলে আসবে, অ্যাসিডিক এনভায়রনমেন্টে রিয়াকশনটা এদিকে চলে আসবে। যখন এদিকে চলে আসবে তখন ক্যালসিয়াম হাইড্রোক্সি অ্যাপাটাইট সে ভেঙে এই ক্যালসিয়াম তৈরি করবে। ক্যালসিয়াম দেখেন, এই যে ক্যালসিয়াম তৈরি হয়ে গেল, এই ক্যালসিয়াম তখন ব্লাডে রিলিজ হয়ে যাবে, এই ফসফেটগুলো তখন ব্লাডে রিলিজ হয়ে যাবে। তাহলে ব্লাডে কি হবে? হাইপার ক্যালসেমিয়া হবে, তাই না? ব্লাডে কি হবে? হাইপার ক্যালসেমিয়া হবে। এই যে ক্যালসিয়াম হাইড্রোক্সি অ্যাপাটাইট ভেঙে গেল, তাহলে কি হলো? আমরা এটাকে কি বলবো? অস্টিওপোরোসিস। ঠিক আছে, অস্টিওপোরোসিস। তাহলে ব্লাডে হাইপার ক্যালসিমিয়া হবে, এই ক্যালসিয়াম আবার তখন কিডনিতে বের হয়ে যাবে। তাহলে দেখুন খেয়াল করে, হাইপার ক্যালসিউরিয়া হচ্ছে, আবার হাইপার ক্যালসিমিয়া হচ্ছে। ঠিক আছে, এই যে ইউরিন দিয়ে বেশি বেশি ক্যালসিয়াম বের হচ্ছে, তাহলে এই ক্যালসিয়াম ইউরিনে কি করবে? স্টোন তৈরি করে ফেলবে। ইউরিনে কি তৈরি করবে? স্টোন তৈরি করে ফেলবে। এই যে বাফার,
বাফারের মাধ্যমে, এটা একটা বাফার, এটা এই জন্য এটাকে আমরা বলি বোন বাফার। আপনার বডি বোনসকে ভেঙে চুরে হলেও সে এই পিএইচটাকে নর্মাল রাখতে চায়, বডির পিএইচকে সে সবসময় নর্মাল রাখতে চায়, অন্য কিছুকে কম্প্রোমাইজ করে হলেও সে পিএইচকে অবশ্যই নর্মাল রাখতে চায়। এই কম্প্রোমাইজ করতে গিয়ে সেইভাবে সে অস্টিওপোরোসিস করে ফেলে। ঠিক আছে, তাহলে হাইপার ক্যালসিউরিয়া যখন হবে তখন আপনার ক্যালসিয়াম ফসফেট বা ক্যালসিয়াম অক্সালেট স্টোন হবে নেফ্রোলিথিয়াসিস হবে, এবং এই যে নেফ্রোলিথিয়াসিস সেটা কি এক স্টোন হবে, বাইল্যাটারাল হতে পারে, কারণ ভাই এই ক্যালসিয়াম তো 2 কিডনি দিয়ে বের হবে, এই জন্য বাইল্যাটারাল রেনাল স্টোন হওয়ার পসিবিলিটি এখানে থাকে, এবং হলো অস্টিওপোরোসিস হওয়ার পসিবিলিটি থাকে, হাইপার ক্যালসিয়ামে এবং হাইপার ক্যালসিউরিয়া হওয়ার পসিবিলিটি থাকে। ভেরি ভেরি ইন্টারেস্টিং। এবং বোন বাফার ট্রাই টু মেনটেন বডি পিএইচ in compromise with the formation of osteoporosis। এখন তার মানে এই যে প্রক্সিমাল রেনাল টিউবুলার অ্যাসিডোসিস বলেন বা যে কোনো রেনাল টিউবুলার অ্যাসিডোসিসে আপনার এই ক্যালসিয়াম স্টোন বা অস্টিওপোরোসিস হওয়ার পসিবিলিটি থাকে। বোঝা গেল? তাহলে এই ডিস্টাল রেনাল টিউবুলার অ্যাসিডোসিসে আপনার হাইপোক্যালেমিয়া হবে, ক্যালসিয়াম রেনাল স্টোন ফর্মেশন হবে, তারপর হাইপার ক্যালসিউরিয়া হবে, হাইপোক্যালেমিয়া এবং ইউরিনারি পিএইচ অ্যালকালাইন হবে। ওকে, লাস্ট আর একটা রেনাল টিউবুলার অ্যাসিডোসিস, লাস্ট বাট নট লিস্ট। আচ্ছা, আমরা যে দেখলাম এতক্ষণ যে দুটো দেখলাম, একটা হলো ডিস্টাল রেনাল টিউবুলার অ্যাসিডোসিস, এটার নাম হলো টাইপ 1, প্রক্সিমাল রেনাল টিউবুলার অ্যাসিডোসিস এটা হলো টাইপ 1, এটা হলো টাইপ 2। ওকে, টাইপ 1-এ প্রবলেম ইন অ্যাসিড এক্সক্রিশন, টাইপ 2-তে প্রবলেম ইন বাইকার্বনেট HCO3- রিঅ্যাবজর্পশন। এটা কোথায়? ইন কালেক্টিং ডাক্ট। এটা কোথায়? ইন পিসিটি। ওকে, লাস্ট যেটা সেটা হলো টাইপ 4। টাইপ 4টা হলো নাম হলো হাইপার ক্যালেমিক রেনাল টিউবুলার অ্যাসিডোসিস, এটা হলো টাইপ 4। এটা ভাই মানে কি? এটা মানে হচ্ছে অ্যালডোস্টেরনের কাজকর্ম কমে যায়। সহজ কথা হলো অ্যালডোস্টেরনের কাজকর্ম কমে যায়। ভাইয়া অ্যালডোস্টেরন কি করে? অ্যালডোস্টেরন যেটা করে এই পিসিটি সেল, এটা হলো এপিথেলিয়াল সোডিয়াম সেল, যেদিকে সোডিয়াম রিঅ্যাবজর্ব হয়, এই অ্যালডোস্টেরন যেটা ঢোকে এই অ্যালডোস্টেরনের আলটিমেটলি ইন্ট্রাসেলুলার সেকেন্ড মেসেঞ্জার মেকানিজমের মাধ্যমে এপিথেলিয়াল সোডিয়াম চ্যানেলের এক্সপ্রেশন বাড়ায়, যার ফলে সোডিয়ামের রিঅ্যাবজর্পশন হয় এবং হাইড্রোজেন বের হবে, পটাশিয়াম বের হবে, যদিও অন্য হাইড্রোজেন বের হয় হলো আপনার ইন্টারক্যাটার সেল দিয়ে। তাহলে যদি অ্যালডোস্টেরনের প্রোডাকশন কমে যেতে পারে, অ্যালডোস্টেরনের অ্যাক্টিভিটি কমে যেতে পারে। প্রোডাকশন কমে কখন? আচ্ছা, যদি কমে যায়, অ্যালডোস্টেরন অ্যাক্টিভিটি কম হোক আর প্রোডাকশন কম হোক, যাই হোক, আলটিমেটলি অ্যালডোস্টেরন কাজ করতে পারে না। যদি কাজ না করে তাহলে কি ভাই সোডিয়ামের রিঅ্যাবজর্পশন হবে? হবে না। যদি সোডিয়ামের রিঅ্যাবজর্পশন না হয় তাহলে কি এদিক দিয়ে হাইড্রোজেন বের হবে, এদিক দিয়ে পটাশিয়াম বের হবে? হবে না। সব কোথায় যাবে? সব ব্লাডে থেকে যাবে। তাহলে ব্লাডে কি হবে? ব্লাডে অ্যাসিড লেভেল বেড়ে যাবে, ব্লাডে পটাশিয়াম লেভেল বেড়ে যাবে, ব্লাডে হবে অ্যাসিডোসিস, হাইপারক্যালেমিয়া হবে। হবে কি হবে না? ইয়েস অর নো লেখেন, ইয়েস অর নো। অবশ্যই ইয়েস হতে হবে। ইয়েস যদি না হয় ঘাড় মটকে দিতে হবে, একদম ঘাড় ভেঙে দিতে হবে। তাহলে প্রশ্ন হলো, আমরা যেটা বলেছিলাম যে এখানে অ্যালডোস্টেরন অ্যাক্টিভিটি কমে যায়, অ্যালডোস্টেরন অ্যাক্টিভিটি কমে যায়, যতটুকু অ্যাক্টিভিটি থাকে ততটুকু দিয়ে যেই সোডিয়াম রিঅ্যাবজর্ব হয় এবং তার বিনিময়ে যে হাইড্রোজেনের এখানে রিলিজ হয়, আমরা বলেছি কমে যায়। ঠিক আছে, যতটুকুই কাজ থাকে, যতটুকুই অ্যালডোস্টেরন কাজ করতে পারে, সেটা দিয়ে যেই পরিমাণ হাইড্রোজেন লুমেনে চলে আসে, সেই হাইড্রোজেন দিয়ে ইউরিনারি পিএইচ অ্যাসিডিক থাকতে পারে এবং থাকে। এই জন্য এই ক্ষেত্রে ইউরিনারি পিএইচ অ্যাসিডিক থাকে, মানে পিএইচটা বিলো 5.5 থাকে, অলদো দেয়ার ইজ লেস অ্যাক্টিভিটি অফ অ্যালডোস্টেরন। ঠিক আছে, যতটুকুই অ্যালডোস্টেরন কাজ করতে পারে, হাইড্রোজেন আয়ন
যতটুকুই রিলিজ হতে পারে অ্যালডোস্টেরনের ওই অল্প কাজের মাধ্যমে সেটা দিয়ে ইউরিনটা অ্যাসিডিক থাকতে পারে। ভাইয়া কজ কি? অ্যালডোস্টেরন কোথায় কমতে পারে? অ্যালডোস্টেরন কমতে পারে যেটা সেটা হচ্ছে যে মনে করেন এক নাম্বার হলো আমি যদি বলি যে ডায়াবেটিস। ভাইয়া ডায়াবেটিসে কি হয়? ডায়াবেটিস মেলাটাসে কি হয় জানেন? সেটা হলো এই যে জাক্সট্রা গ্লোমেরুলার অ্যাপারাটাস এটা চেঞ্জ হয়ে যায়। জাক্সট্রা গ্লোমেরুলার অ্যাপারাটাসে কি হয়? চেঞ্জ মানে হলো ড্যামেজ হয় আর কি, ড্যামেজ হয়। যখন ড্যামেজ হয় তখন রেনিন রিলিজ কমে যায়। তাহলে যদি রেনিন রিলিজ কমে যায় তাহলে কি হবে? ডিক্রিজ অ্যাঞ্জিওটেনসিন 2। তাহলে কি হবে? ডিক্রিজ অ্যালডোস্টেরন। আলটিমেটলি কি হবে? এই যে এখানে অ্যালডোস্টেরন এসে কাজ করতে অল্প কাজ করবে। তারপর ভাই আপনি যে ড্রাগ ইউজ করেন ARB, তারা কি করে? অ্যালডোস্টেরন রিসেপ্টর ব্লকার। তারপরে ACEI তারা কি করে? অ্যাঞ্জিওটেনসিন 2 কে কমিয়ে দেয়। তাহলে কি হবে? অ্যালডোস্টেরন কম তৈরি হবে। তারপর আর কি হয় ভাইয়া? NSAID কি করে? NSAID হলো প্রোস্টাগ্ল্যান্ডিন সিনথেসিস কমে যায় এবং হলো NSAID এর মাধ্যমে আলটিমেটলি কি হবে? অ্যালডোস্টেরনের কাজটাও ঠিকমতো হয় না বা অ্যালডোস্টেরন প্রোডাকশনও কমে যায়। ঠিক আছে? তারপরে তারপরে হলো মানে আমরা আমরা কিন্তু বলেছিলাম গত ক্লাসে যে NSAID প্রোস্টাগ্ল্যান্ডিন I2 কমিয়ে দেয়। প্রোস্টাগ্ল্যান্ডিন I2 যদি কমিয়ে দেয় তাহলে ইফ দেয়ার ইজ ডিক্রিজ প্রোস্টাগ্ল্যান্ডিন I2 ডিক্রিজ রেনিন। তাহলে রেনিন কম হলে কি হবে? আলটিমেটলি অ্যান্ডোস্টেরন 2 কম হবে। আলটিমেটলি কি কম হবে? অ্যালডোস্টেরন কম হবে। তাহলে এই NSAID কি করে? এটাকে কমিয়ে দেয়। ঠিক আছে? তারপরে আর কি হবে? আর হচ্ছে মনে করেন হলো যদি কোনো অ্যাড্রিনাল ইনসাফিসিয়েন্সি হয়, মনে করেন যে অ্যাড্রিনাল কর্টেক্সে প্রবলেম, মিনারেল কর্টিকয়েড মানে অ্যালডোস্টেরন তৈরি হচ্ছে না, অ্যাড্রিনাল ইনসাফিসিয়েন্সি, অ্যাড্রিনাল হিমোরেজ, টিউবারকুলোসিস, অ্যাড্রিনাল গ্ল্যান্ডে প্রবলেম। ঠিক আছে? যদি এগুলো হয় তাহলে আলটিমেটলি আপনার এই নেফ্রন দিয়ে হচ্ছে ইয়ে হবে না, কি বলে, এই অ্যাসিডের এক্সক্রেশন ঠিক মতো হবে না। আবার কিছু ড্রাগ আছে যে ড্রাগগুলো অ্যালডোস্টেরনের হচ্ছে রেজিস্ট্যান্স বাড়িয়ে দেয়। যেমন ধরুন হচ্ছে ট্রাইমেথোপ্রিম সালফামিথোক্সাজোল বা হেপারিন সাকটোস্পোরিন, এগুলো এই ড্রাগগুলো অ্যালডোস্টেরনকে ঠিকমতো কাজই করতে দেয় না। ঠিক আছে? যদি কাজ করতে না দেয় আলটিমেটলি হলে অ্যালডোস্টেরন কাজ করতে পারে না এবং হচ্ছে আপনার এই অ্যাসিডের এক্সক্রিশন হয় না। খেয়াল করে দেখুন আমি যে পয়েন্টটা বলতে চাই এই মুহূর্তে, লাস্ট পয়েন্ট আপনার মাথায় এখানে কাজ করতে হবে, সেটা হলো টাইপ 4-এ, টাইপ 4 রেনাল টিউবুলার অ্যাসিডোসিস, এখানে অ্যাসিডের এক্সক্রেশনে প্রবলেম না? অবশ্যই অ্যাসিডের এক্সক্রেশনে প্রবলেম, তাই না? হ্যাঁ, অ্যাসিডের এক্সক্রেশন কম হয়। তাহলে এখানে কি হবে? ডিক্রিজ অ্যাসিড এক্সক্রিশন থ্রো কালেক্টিং ডাক্ট। ওকে, তাহলে খেয়াল করে দেখেন এখানেও অ্যাসিডের এক্সক্রিশনের প্রবলেম, কিন্তু এখানে আবার অ্যাসিড এক্সক্রিশন ঠিকই হচ্ছে। তাহলে ভাই আমি যে প্রথম কথাই বলছিলাম ইউরিনারি অ্যানায়ন গ্যাপ, আমি এখানে লিখি যে টাইপ 1 যেটা ইউরিনারি অ্যানায়ন গ্যাপ সমান সমান সোডিয়াম প্লাস ক্লোরাইড, সোডিয়াম প্লাস পটাশিয়াম মাইনাস ক্লোরাইড। ইউরিনারি অ্যানায়ন গ্যাপ সমান সমান সোডিয়াম প্লাস পটাশিয়াম মাইনাস ক্লোরাইড। ইউরিনারি অ্যানায়ন গ্যাপ সমান সমান সোডিয়াম প্লাস পটাশিয়াম মাইনাস ক্লোরাইড। তাহলে এই যে অ্যাসিডের এক্সক্রিশন কম হয়, অ্যাসিডের এক্সক্রিশন কম হলে অ্যামোনিয়াম ক্লোরাইড কম হবে। অ্যামোনিয়াম ক্লোরাইড যদি কম হয় তাহলে ক্লোরাইডও কম হবে। যদি ক্লোরাইড কম হয় তাহলে কি লেস নেগেটিভ নাকি মোর নেগেটিভ? হুইচ ওয়ান? হুইচ ওয়ান? লেস নেগেটিভ or more নেগেটিভ? লেস নেগেটিভ, ভেরি গুড, লেস নেগেটিভ। এখানে বেশি বেশি অ্যাসিডের এক্সক্রিশন হচ্ছে টাইপ 2-তে, তাই না? টাইপ 2-তে কি হচ্ছে? বেশি বেশি অ্যাসিড এক্সক্রিশন হচ্ছে, তাহলে বেশি বেশি অ্যামোনিয়াম ক্লোরাইড থাকবে, ক্লোরাইড বাড়বে। ক্লোরাইড বাড়লে ইউরিনারি অ্যানায়ন গ্যাপ লেস নেগেটিভ অর মোর নেগেটিভ? মোর, ভেরি গুড, মোর নেগেটিভ, ভেরি গুড। আমি সার্থক, আপনারা যদি বলতে পারি এতক্ষণ ক্লাসের পরে মাথা ঠান্ডা রাখতে পেরেছেন, মানে মোর নেগেটিভ।
এটা কি হবে? ডিক্রিজ অ্যাসিড এক্সক্রিশন, আপনারা নিজেরাই বলেছেন তাই না? তাহলে কি হবে? ডিক্রিজ অ্যামোনিয়াম ক্লোরাইড মানে ডিক্রিজ ক্লোরাইড, তাহলে কি হবে? লেস নেগেটিভ না মোর নেগেটিভ? অবশ্যই লেস নেগেটিভ। তাহলে আমি যদি বলি লেস নেগেটিভ অ্যানায়ন ইউরিনারি অ্যানায়ন গ্যাপ কোথায় আছে? টাইপ 1 এবং টাইপ 4 এ। আমি যদি বলি মোর নেগেটিভ ইউরিনারি অ্যানায়ন গ্যাপ কোথায় আছে? টাইপ 2 তে। এই লেস নেগেটিভ মানে কি? পজিটিভ মানে টুয়ার্ড দ্য পজিটিভ না? টুয়ার্ড দ্য পজিটিভ। এই লেস নেগেটিভ মানে হলো সে পজিটিভ হয়ে যেতে পারে। ক্লোরাইড এমন কমলো যে সে একেবারে পজিটিভ, এই সোডিয়াম ক্লোরাইডের চেয়ে সোডিয়াম পটাশিয়ামের চেয়ে কম হয়ে গেল, মানে সে পজিটিভও হয়ে যেতে পারে। তার মানে আমি যদি বলি যে পজিটিভ ইউরিনারি অ্যানায়ন গ্যাপ কোথায় পাওয়া যেতে পারে? টাইপ 1 টাইপ 4 এ। নেগেটিভ ইউরিনারি অ্যানায়ন গ্যাপ কোথায় পাওয়া যেতে পারে? টাইপ 2 তে। এই হচ্ছে রেনাল টিউবুলার অ্যাসিডোসিস এবং হচ্ছে অ্যানায়ন ইউরিনারি অ্যানায়ন গ্যাপ, প্লাজমা অ্যানায়ন গ্যাপ বা প্লাজমা অস্ফোরক গ্যাপ এবং অ্যাসিডের এক্সক্রিশন মেটাবলিজম। যার যা প্রশ্ন আছে সব বলতে পারেন, উন্মুক্ত প্রশ্ন উত্তর পর্ব। মাথা ঠিক আছে কিনা? কে কে আছেন? নাকি মাথাটা তো সব নাই হয়ে গেল, নাকি ভাগছেন সবাই? রাজীব ভাই আছেন তাহলে আমাদের সাথে? বলেন কার কি প্রশ্ন? জি ভাই আছে। ওকে, ভেরি গুড। বলেন কার কি প্রশ্ন আছে? ও শেষ আমাদের শেষ, অ্যাসিড বেস ডিসঅর্ডারের অনেক কিছু শেষ। আমাদের হচ্ছে বাকি আছে রেসপিরেটরি অ্যালকালোসিস, এগুলো ছোট রেসপিরেটরি অ্যালকালোসিস, রেসপিরেটরি অ্যাসিডোসিস, মেটাবলিক এগুলো মানে সামথিং এগুলো এমনি পারবেন, ওটাও আমরা পড়াবো, অসুবিধা নেই। দেখেন কারো কোনো প্রশ্ন আছে কিনা, প্রশ্ন দিয়ে আমরা ব্রেকে যাই, তাহলে হয়তো সেটা আপনাদের জন্য দেখা যাবে প্রশ্নই ভুলে গেছেন ব্রেকের পরে। প্রশ্ন থাকলে আনমিউট করে প্রশ্ন করতে পারেন, অসুবিধা নেই। $1,000,000 ক্লাস। থ্যাংক ইউ রাজীব ভাই। কি যে কোশ্চেন করবো বুঝতেছি না। এই সজীব ভাইয়ের মাথায় কিছু ঢোকে নাই নাকি? সজীব ভাই এখন খালি গড়াগড়ি করতেছে, মানে করে মানে মানে চেয়ার টেয়ার থেকে পড়ে গিয়ে মাটিতে গড়াগড়ি করতেছে যে এতদিন কি বুঝছিলাম আর এখন কি বুঝতেছি এসে, নাকি? ভাই আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ শিওর। এই যে রেসপিরেটরি অ্যাসিডোসিস যদি হ্যাঁ 2 ঘন্টার মধ্যেও মানে আপনার মানে কিডনি দিয়ে যদি কম্পেনসেশনটা আপনার মনে করেন যে 48 ঘন্টার মধ্যেও যদি না হয়, তো হ্যাঁ সেক্ষেত্রে আমরা কি এটাকে আনকম্পেনসেটেড ওয়ার্ডটা ইউজ করবো নাকি অন্য কোনো ওয়ার্ড আমরা ইউজ করতে পারি সেক্ষেত্রে? আনকম্পেনসেটেড আমরা ইউজ করবো। এটাই। ওকে, আর কেউ? আর কারো প্রশ্ন থাকলে আনমিউট করে প্রশ্ন করেন। ভাইয়া, হ্যাঁ আচ্ছা ওই যে বললেন যে অ্যানাসিড প্রোস্টাগ্ল্যান্ডিন কমায় দিচ্ছে, তাইলে ওখানে রেনাল ব্লাড ফ্লো কমলে রেস্টটা বেশি অ্যাক্টিভ হবে না, সেক্ষেত্রে কি অ্যালডোস্টেরন বাড়বে না? ওই যে আলটিমেটলি এখানে দেখা যায় যে এনএসআর এর ডোজ যদি বেশি হয় তখন দেখা যায় আসলে এই মানে দুইটা তো আসলে এগুলো তো আসলে চেক ইন ব্যালেন্সের মাধ্যমে হয়। তো দেখা যায় এই এনএসআইড কিভাবে প্রোস্টাগ্ল্যান্ডিন কমায়, অ্যালডোস্টেরন কমায়, মেকানিজম হচ্ছে আসলে এটা যে সে মানে প্রোস্টাগ্ল্যান্ডিন I2 এর মাধ্যমে রেনিনের রিলিজটাকে সে কমিয়ে দিতে পারে। যদিও ওই দিক দিয়ে আবার রেনাল ব্লাড ফ্লো কমানোর মাধ্যমে রাত বাড়াতে পারে, দেখা যায় এদিক দিয়ে সে আবার অ্যালডোস্টেরন কমায় দিতে পারে। ঠিক আছে? ও আচ্ছা আচ্ছা ঠিক আছে। আর কেউ? হ্যাঁ আর কোনো প্রশ্ন? ভাইয়া আরেকটা কোশ্চেন ছিল, মানে এই যে হ্যাঁ বাইকার্বনেট যে কমাইলে তাইলে ওখানে অ্যানান গ্যাপটা কিভাবে বাড়লো? ওই যে কোন জায়গায় কি মেথডের। প্লাজমা আয়ন গ্যাপে? হ্যাঁ তাহলে আপনি সোডিয়াম প্লাস পটাশিয়াম, তাই না? হুম অথবা সোডিয়াম মাইনাস ক্লোরাইড প্লাস বাইকার্বনেট, তাই তো অ্যানায়ন গ্যাপের সূত্র। তাহলে হুম বাইকার্বনেট কমালে তাহলে কি হলো? সোডিয়াম এবং ক্লোরাইড ঠিকই আছে, সোডিয়াম মাইনাস ক্লোরাইড প্লাস বাইকার্বনেট। তাহলে আপনি বাইকার্বনেট কমান, তাহলে কি কমে যাবে না? অঙ্ক কি আচ্ছা বলে? হ্যাঁ অঙ্ক খুব বুঝি ভাইয়া।
অঙ্ক কম বোঝেন। ওকে, চলেন সোডিয়াম মাইনাস ক্লোরাইড প্লাস বাইকার্বনেট। দেখেন দুইটা কিন্তু একসাথে ভাই, HCO3 মাইনাস, এই দুটো কিন্তু একসাথে, দুইটার যোগফল একসাথে হবে, তাদের যোগফল থেকে এই সোডিয়াম থেকে তাদের যোগফল বিয়োগ হবে, তাহলে এটা কমান। আচ্ছা 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 ঠিক আছে, অঙ্ক কম বোঝেন, এটা প্রমাণিত। আমরা আসলে ডাক্তাররা অঙ্কর শুনলেই দেখা যায় মাথাটা গরম হয়ে যায়, হাই হাই রি, কি অঙ্ক, কি যে করবো না করবো। ওকে, আর কিছু, আর কেউ? ভাইয়া হ্যাঁ হ্যাঁ শিওর। ভাইয়া হচ্ছে ডায়রিয়াতে তো মেটাবলিক অ্যাসিডোসিস হচ্ছে, এই জন্য হচ্ছে হাইপারক্লোরিমিয়া হচ্ছে। তো যদি ফ্যানকনি সিনড্রোম হয় অথবা কোনো সমস্যা হয় কিডনিতে, তাহলে তো ক্লোরিন মানে ক্লোরাইডটা তো ভাইয়া রিঅ্যাবসর্পশন হবে না, তখন কি হাইপারক্লোরিমিয়া হবে? মানে ডায়রিয়া উইথ রেনাল টিউবুলার অ্যাসিডোসিস। জি ভাইয়া। হ্যাঁ, রেনাল টিউবুলার অ্যাসিডোসিসেও হাইপারক্লোরিমিয়া হয় তো, রেনাল টিউবুলার অ্যাসিডোসিসেও হাইপারক্লোরিমিয়া হয়, ডায়রিয়াতেও হাইপারক্লোরিমিয়া হয়, ঠিক আছে? কারণ রেনাল টিউবুলার অ্যাসিডোসিসে যখন অ্যাসিড বডিতে রিটেনশন হয়, তখন কিডনি ট্রাই করে কোনো নেগেটিভ চার্জকে টান দিয়ে ব্লাডে নিয়ে আসার জন্য, এই জন্য কিডনি দিয়ে এগুলো দিয়ে, এই রেনাল টিউবুল দিয়ে বেশি বেশি ক্লোরাইডের রিঅ্যাবজর্পশন হয়। যখন ক্লোরাইডের রিঅ্যাবজর্পশন হয় তখন ব্লাডে কী হবে? হাইপার ক্লোরেমিয়া হবে, বরং এখানে আরও হাইপার ক্লোরেমিয়া আরও বেশি হবে। একটা লোকের ডায়রিয়াও আছে, তার আবার রেনাল টিউবুলার অ্যাসিডোসিস আছে, তার হাইপার ক্লোরেমিয়া আরও বেশি হবে। পরিষ্কার? জি ভাইয়া।